আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। বিয়েটা কি ছেলে খেলা নাকি যে যখন যাকে খুশি বিয়ে করব আর ইচ্ছে হলে না ছেড়ে দিব? ব্যাস, অনেক হয়েছে তোমার বড় বড় লেকচার। আমি পিচ্চিমের কাছ থেকে লেকচার শুনতে রাজি না। আমি বর্ণ চৌধুরী। আমি কারো কথা শুনি না। আমি যা চাই তাই পাই, আর না পেলে তা জোর করে ছিনিয়ে নেই। তোমায় তো বিয়ে করতেই হবে জান। আমি মরে গেলেও আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করব না, যে কিনা আমার চোখের সামনে একটা মানুষকে মেরে ফেললো। আমি তাকে বিয়ে করব, এর থেকে আমার মরণ ভালো। সুইটহার্ট, বেশি কথা না বলে এই পেপারে সাইন করে দাও। আর যদি না করো, তার ব্যবস্থাও আছে আমার কাছে। আমি সাইন করব না। আপনি যা ইচ্ছা করতে পারেন। আমি আপনাকে ভালো জানতাম, আপনি আমার বাবার বন্ধুর ছেলে, তাই আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম। আর আপনি কি করলেন? আমার বিশ্বাসের মূল্য এইভাবে দিলেন? আমি আপনাকে দেখে নিব। ছি! আরে জান, পরে দেখে নিও। আগে সাইনটা করো। রাতে দেখো, যত খুশি তত। না, আমি সাইন করব না। ওকে। এই জনিরনি, কামিন। বিন্দু সামনে তাকিয়ে চমকে যায়, কারণ দুইটা লোক তার বাবার মাথায় গান ধরে চোখ মুখ বাঁধা অবস্থায় নিয়ে এসেছে। ওর বাবা বলছে, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আমার চোখের বাঁধন খুলে দাও। আমি বেলাল জামান, বিশিষ্ট বিজনেসম্যান। একবার শুধু চোখের বাঁধন খুলে দাও, তারপরে দেখবো তোমাদের কে বাঁচাবে। আমার গায়ে হাত কার এত বড় সাহস? জনিরনি, ওনার বাঁধন খুলে দাও। ইয়েস স্যার। শ্বশুরমশাই, দেখে নেন আপনার একমাত্র মেয়ের জামাইকে। আমার সাহসের জন্য আমি আপনাকে নিয়ে এসেছি। কি চিনতে পারছেন? বর্ণ, তুই আমাকে এইভাবে ধরে এনেছিস? লজ্জা করে না তোর? বাবার বয়সী একজনকে গুন্ডা দিয়ে এভাবে ধরে এনেছিস? না, লজ্জা করে না। সেদিন আপনার লজ্জা করেনি? এইভাবে বড় বড় ডায়লগ দিচ্ছেন। কি চাস তুই? চাই তো অনেক কিছুই, কিন্তু এখন শুধু আপনার মেয়ে হলেই চলবে। আপনার মেয়েকে আমি চাই। বিন্দুর বাবা তখন খেয়াল করে বিন্দু চেয়ারে বসে কাছে। মা মরা মেয়ে বিন্দু, বাবা তাকে খুব বেশি ভালোবাসে। বাবার জান হচ্ছে বিন্দু, খুব জেদি। যখন যা চাই তখন সেটাই দিতে হয়। দেখতে একদম পুতুলের মতো, গায়ের রং ফর্সা, চোখ দুটো মায়ায় ভরা, ঠোঁটের নিচে ছোট একটা তিল রয়েছে, যার জন্য তার সৌন্দর্য আরো বৃদ্ধি করছে। বয়স 17 বছর, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার চোখের মনি বিন্দু। পাপা, তুমি এসেছো? আমায় এখান থেকে নিয়ে যাও পাপা। ও আমায় মেরে ফেলবে। দেখো না, তোমার বন্ধুর ছেলে আমায় বিয়ে করতে চাচ্ছে। বলে বিন্দুর বাবার কাছে যেতে নেয়, আর বর্ণ তার হাত টেনে নিজের কাছে নিয়ে এসে। মামনি, তুমি চিন্তা করো না, আমি তোমায় নিয়ে যাব এখান থেকে। আর তুমি কী সব বলছো? ও আমার বন্ধুর ছেলে না। কিন্তু ওই গ্যাংস্টারটা তো তাই বলেছে আমায় পাপা। বর্ণ, আমার মেয়েকে ছেড়ে দে। ওর যদি কিছু হয়, আমি কিন্তু তোকে ছেড়ে দিব না। আমি বুঝতে পারছি এই সব কিছু তোর সাজানো। ভালোই বলছি, ছেড়ে দে। ছেড়ে তো দিবই বাবা, তার আগে বিয়েটা করে নেই। সবে তো শুরু। তোর বিনাশের দিন গুনতে থাক জামান। আমি ফিরে এসেছি তোর পাপের বিনাশ করতে, গ্যাংস্টার রূপে। ছাড়বো না আমি কাউকে। নাও, সাইন করো। না। জনিরনি, জাস্ট নাও। রনি জন্যে বিন্দুর বাবার মাথায় গান চালাতে নেয়। না, আমি রাজি। আমার পাপাকে মেরো না। না মামনি, তুমি এই বিয়ে করো না। ও তোমার ক্ষতি করবে। বর্ণ, তুই আমার উপর প্রতিশোধ নে। আমার উপর তো তোর ক্ষোভ। তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না। ওকে ছেড়ে দে। ও এখনো ছোট আছে। নো নো, আমি এত বড় কাঁচা খেলোয়াড় না। তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে। সো তোর মেয়েকে আমি চাই। নাও সাইন করো। ভাইয়া প্লিজ আমাদের ছেড়ে দেন। বিন্দু কেঁদে কেঁদে বলে কথাটা। ওর মুখ থেকে ভাইয়া শুনে বর্ণ আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? আর এইভাবে বানরের মতো লাফাচ্ছ কেন? আপনি আমার এই জন্মের ভাই লাগেন। কে জানে, এই জন্মে হয়তো আপনি বানর ছিলেন। আমি আপনার কলা খেয়ে ফেলেছিলাম বলে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্মে মানুষ হয়ে আমায় বিয়ে করছেন। আমি আবার ব্যানানা খেতে বেশি লাইক করি। আমি আপনাকে অনেকগুলো দিব। বানর ভাই, আপনি আমায় ছেড়ে দিন। বর্ণর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এত বোকা বোকা কথা যে ও বলে তা জানা ছিল না। ও অনেক কষ্টে হাসি চেপে রেখে পেপার এগিয়ে দেয় সাইন করার জন্য। বিন্দু বাচ্চাদের মতো কাঁদছে আর ওর বাবার দিকে তাকাচ্ছে।
কোনো মেয়ে চায় না যে তার বাবা মা তার জন্য জীবন দেক, তেমন বিন্দুও চায় না তার বাবার কোনো ক্ষতি হোক তার জন্য। ও কিছু একটা ভেবে সাইন করে দিল। বর্ণ আগেই সাইন করেছে, তাই বিয়েটাও হয়ে গেল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। দুইজনই 3 বার কবুল বলে বিয়েটা স্বীকার করে। কিন্তু বিন্দু কেঁদে কেঁদে ওর পাপার কাছে যেয়ে জড়িয়ে ধরে। মামনি, আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। আমার সামনেও তোমায় বিয়ে করলো, জোর করে আমি বেঁচে থেকে কি করলাম? আমার মেয়ের সর্বনাশ আমায় দেখতে হলো। কেন বেঁচে আছি আমি? নিজের সর্বনাশ দেখার জন্য শ্বশুরমশাই আজ থেকে শুরু। আপনার কাছ থেকে একে একে সব কেড়ে নিব আমি। বিন্দুর হাত ধরে বলে, চলো। না, আমি কোথাও যাব না, আমার পাপাকে ছেড়ে দেন। এই মেয়ে, আমার সাথে চলো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আজ থেকে আমি তোমার স্বামী, তুমি মিসেস বর্ণ চৌধুরী, বিন্দু জামান না। সো চলো আমার সাথে। গান বের করে। মামনি, তুমি যাও, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো। চিন্তা করো না, একদিন সহ্য করো। জনি রনি, ওনাকে সসম্মানে বাসায় দিয়ে আসো। জি স্যার। যান, চলো আমার সাথে। বলে বর্ণ বিন্দুকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে স্টার্ট করে। গাড়ি যায় চৌধুরী নিবাসে। বিন্দুকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে বর্ণ। বিন্দু দেখতে কত সুন্দর, মনে হচ্ছে ফুলের বাগান। অনেকগুলো ফুল, চারদিকে ফুলের গন্ধে মোহ মোহ করছে। মাঝে একটি দোলনাও আছে, পাশে রয়েছে ঝর্ণা। সব মিলিয়ে খুব ভালো লাগছে বিন্দুর। ও ভুলেই গেছে ও বর্ণের কোলে আছে। বর্ণ বিন্দুকে নিয়ে বাড়ির মেন গেটে পা রাখে। দাঁড়াও, মণিমা। মেয়েটিকে? বর্ণ কাউকে কৈফত দেয় না। চুপ বেয়াদব, কিছু বলি না বলে এই না যে তুমি মাথায় ছড়ে বসবে। আগে জানতাম তুমি গুন্ডামি করলেও মেয়েদের সম্মান দিতে জানো, কিন্তু না, আমি ভুল। কোথাও থেকে কোন মেয়েকে জোর করে নিয়ে এসেছো? ব্যাস, তোমার কথা বলা শেষ? না, তুমি এক্ষুনি মেয়েটাকে সসম্মানে তার বাড়িতে দিয়ে এসো। ভুলে যেও না, আমি আনোয়ারা চৌধুরী এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার ছেলের করে যাওয়া শখের বাড়িতে এইসব গুন্ডামি তো করতে দিব না। গুন্ডামি যদি করতেই হয় তাহলে বাইরে যেয়ে করো, এই বাড়িতে না। বিন্দু এসব শুনে চোখ বন্ধ করে আছে। বাসার সবাই নীরব দর্শকের মতো দেখছে, কারণ এখানে যে দুইজন কথা বলছে এদের দেখে এই বাসার সবাই ভয় করে। মণিমা, এই ভদ্রমহিলাটি হচ্ছে বর্ণের দাদি। এই বাড়ির সব কিছু তার কথা মতো সবাই চলে, শুধু বর্ণ ছাড়া। মণিমা, আমি কোনো মেয়েকে তুলে নিয়ে আসিনি। ও হচ্ছে এই বাড়ির বউ, তোমার নাত বউ। বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। ডাকো সবাইকে, বর্ণ বউ নিয়ে এসেছে তো। মণিমা সহ উপস্থিত সবাই বড়সড় শখ খায়, কারণ সবাই জানে বর্ণ চৌধুরীর মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ আজকে একটা মেয়েকে কোলে নিয়ে এসে বলছে ওর বউ, এটাকেও বিশ্বাস করতে পারছে না। এই বাড়ির বউ মানে? রাস্তা থেকে চাকে তাকে তুলে নিয়ে এসে বলবি এই বাড়ির বউ? বরণ করে ঘরে তোলা তো হবে না। যেখান থেকে ওই মেয়েকে নিয়ে এসেছিস আবার সেইখানেই রেখে আয়। আমি যাকে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিনি মণিমা। আমি বেলাল জামানের মেয়ে বিন্দু জামানকে বিয়ে করে নিয়ে এসেছি। ওকে তুমি বরণ করে ঘরে নিবে কি নিবে না তা তোমার ব্যাপার, আমার না। আমি প্রতিশোধ চাই, কঠিন প্রতিশোধ। এদিকে আনোয়ারা চৌধুরী ভাবছে বর্ণ এই মেয়েকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে, কিন্তু বিন্দুর তো এতে কোনো দোষ নেই। তাহলে ওকে শাস্তি দেওয়া ঠিক হবে না। দেখি যদি বর্ণকে বোঝাতে পারি মেয়েটাকে ছেড়ে দিতে। এদিকে বর্ণবিন্দুকে রুমে নিয়ে এসে খুব জোরে বেডে ফেলে দেয়। একটা মানুষের উপর সবচেয়ে বেশি ঘৃণা করলে তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। আহ, আউস, এভাবে কেউ ফেলে দেয়? ও মা গো, আমার হাড় গোড় সব গেল গো। রাক্ষস সুগান্ডা জলহস্তি, লাগে না আমার? লাগবে জান, আরো বেশি করে লাগবে। সবে তো শুরু। নিজেকে তৈরি করে নাও আমার প্রতিশোধের আগুনের সহ্য করার জন্য। আমি নিজে যে আগুনে জ্বলেছি তোমাকেও সে আগুনে জ্বলতে হবে, আই প্রমিস। বিন্দু বুঝতে পারছে না বর্ণ কিসের প্রতিশোধের কথা বলছে। ও তো কিছু করেনি, তাহলে এমন করছে কেন বর্ণ? বিন্দু বর্ণকে চেনে 3 মাস যাবৎ। প্রথমে বর্ণ বিন্দুকে তার বাবার ফ্রেন্ডের ছেলে বলে পরিচয় দেয়, বাট বিন্দু বিশ্বাস করে না। পরে আস্তে আস্তে বর্ণ ওদের ফ্যামিলির সব কথা বলে।
বর্ণের বাবার সাথে বিন্দুর বাবার ছবি দেখায় আর কিছু ফ্যামিলি ছবি দেখায়। সেই ছবিগুলোতে দুই ফ্যামিলির সবাই আছে। তারপর থেকে বিন্দু বর্ণের সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু সেভাবে না। আজ বিন্দু কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই বর্ণ তাকে জোর করে তুলে নিয়ে আসে। বর্ণ বিন্দুর খুব কাছে চলে আসে। বিন্দু রেগে যে বর্ণের শার্টের কলার ধরে বলে, তুই গুন্ডা হতে পারিস, কিন্তু আমার কাছে দেখাতে আসবি না। ভুলে যাস না আমি বিন্দু। জামান, আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর সাবধান করছি, আমায় ছোঁয়ার চেষ্টা করবি না, তাহলে ভালো হবে না। আর তুই কিসের প্রতিশোধের কথা বলছিস? হ্যাঁ, আমি তোর কোন জন্মের পাকা ধানে মই দিছি? রাগ করলে বিন্দুর মাথা ঠিক থাকে না, তাই রাগের মাথায় কথাগুলো বলে দেয়। আমার কলার ছাড়ো। বর্ণ চৌধুরীর কলার ধরা এত বড় সাহস তোমার? মুখে তোতা পাখির মতো কথা ফুটেছে, তাই না? কথা থাকবে না। আর কি যেন বলছিলে? কিসের প্রতিশোধ? কোন জন্মের প্রতিশোধ? পরে বুঝতে পারবে। আর তোমাকে ছোঁয়া যাবে না বলছো? তোর রেডি থেকো আজকের রাতের জন্য। বর্ণ কথাগুলো বলে ওয়াশরুমে যায়, আর বিন্দু এদিকে কাঁদছে আর বলছে তার সাথে এমন কেন হলো, তার কি অপরাধ, কোন অপরাধে বর্ণের মতো একজনকে তার স্বামী হিসেবে পেল তার লাইফে। এদিকে আনোয়ারা চৌধুরী এসেছিল বর্ণকে রাজি করানোর জন্য, যাতে তার অন্ধ জীবন ও প্রতিশোধের সাথে যেন বিন্দুর মতো নিষ্পাপ মেয়েকে না জড়ায়। কিন্তু বিন্দু আর বর্ণের বলা কথাগুলো সে শুনতে পারে। এই সেই মেয়ে যে বর্ণের মতো গুন্ডা রাগী জেদি ছেলেকে ঠিক করতে পারবে। ওর ভালোবাসা দিয়ে বর্ণের প্রতিশোধের আগুন নিভিয়ে দিবে। যদি আমি মেয়েটাকে ভুল না চিনি, মেয়েটাকে যে করেই হোক এই বাড়িতে রাখতে হবে বলে নিচে গেল। কুসুম, ভোলা কোথায় তোরা? বাসায় নতুন বউ এসেছে, সেদিকে কি তোদের খেয়াল আছে? কোন মণিমা, কি হইস, কি করতে হইব? আর ভোলা তো বাইরে গেছে ফুল আনতে। আজ আমাগো ছোট সাহেবের ভাসর হইব, সেই জন্য ছোট সাহেব নিজেই দিয়া পাঠাইছে। কুসুম আর ভোলা হলো এই চৌধুরী বাড়ির কাজের মেয়ে ও ছেলে, খুব বিশ্বাস্ত তারা। ওহ, তুই বর্ষাকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আচ্ছা। কিছুক্ষণ পর, মণিমা, আমায় ডেকেছিলে? দিদিমণি এসো আমার কাছে। এই নাও মণিমা, এইগুলো দিয়ে আসি কি করব? এই বেনারসি আর গহনাগুলো দিয়ে তোমার বৌমণিকে সাজিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি বিয়েটা মেনে নিয়েছি, আর তোমরা সবাই বিন্দুকে এই বাড়ির বৌমণি হিসেবেই মেনে নিবে। ওকে মণিমা। বর্ষা হচ্ছে বর্ণের একমাত্র বোন, খুব মিষ্টি দেখতে। বর্ণা যতটা জেদিন ও ততটা শান্ত স্বভাবের আদরের সে। বিন্দু বসে কেঁদে যাচ্ছে। বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে সজোরে দরজা লাগিয়ে বেরিয়ে যায়। এহেম বিন্দু কারো গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকায়। দেখতে তার মতো বয়সের মিষ্টি একটা মেয়ে। কি, তুমি আমায় চিনতে পারছো না? তাই তো, আমি হচ্ছি রায়বাঘিনী। বিন্দু ওর দিকে জিজ্ঞাসা ভঙ্গিতে তাকিয়ে থাকে। ও সরি, বুঝতে পারছো না তো, আমি তোমার একমাত্র ননদ বর্ষা বৌমনি। বিন্দু বর্ষার এভাবে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ও যেন বিন্দুর আপনজন, অথচ আজ তো তাকে প্রথম দেখছে। বর্ষা আরো অনেক মজার মজার কথা বলে বিন্দুকে হাসাচ্ছে, কিন্তু বিন্দু যেন ওই বাড়িতে কাছেরও কথা বলার মতো মানুষ পেল। বৌমনি দেখো, তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। বিন্দু কথার হাসি তালে এতটা মগ্ন ছিল যে সে বুঝতে পারেনি সাজ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে মেরুন কালারের শাড়ি পরে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ভারী গহনাও পরিয়ে দিয়েছে। গহনাগুলো মনে হচ্ছে আগের হবে। কাজ অনেক ভারী, কিন্তু কাজগুলো অনেক সুন্দর। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট একটা স্টোনের টিপ, হালকা মেকআপ, সব মিলিয়ে বিন্দুকে পরীর মতো লাগছে। বৌমনি, বলো। আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে, যা সাজিয়েছি না, নজর না লেগে যায়। বর্ণের কথা বলতেই বিন্দুর মুখটা ছোট হয়ে যায়, কারণ ওকে তো আজকে বর্ণের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। বর্ণ জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে না, এ হতে দেওয়া যাবে না। আমার কিছু একটা করতেই হবে। কি হলো বৌমনি, কোথায় হারিয়ে গেলে? কই না তো।
কি না? কিছু না। আচ্ছা চলো তোমায় ভাইয়ার করে দিয়ে আসি। এ কথা শুনে বিন্দুর বুকের ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মানুষরূপী জানোয়ারের থেকে ও নিজেকে আজ কিভাবে রক্ষা করবে? বর্ষা বিন্দুকে বর্ণের রুমে দিয়ে যায়। বিন্দু ঘুরে ঘুরে রুমটা দেখে। অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু। বিন্দু বেডে যেয়ে ফুলের মধ্যে বসে আছে আর ভাবছে সব মেয়ের এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে যে তার স্বপ্নের রাজকুমারের সাথে এই রাতটা উপভোগ করবে, কিন্তু তার হলো না। বর্ণ সব শেষ করে দেয়। যাকে ঘৃণা করি তাকে কিভাবে স্বামীর অধিকার দেব, এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা লক করে দেয়। সেটা আর কেউ নয়, বর্ণ নিজেই। শয়তানি হাসি দিয়ে বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দুর হাত পা কাঁপছে। এখনই যে তাকে ছিঁড়ে খাবে মানুষটি। এই গুন্ডার উপর কোনো বিশ্বাস নেই তার। বর্ণ বিন্দুর খুব কাছে চলে যায়। আমার কাছে আসবেন না, দোহাই আপনার, প্লিজ আমায় ছেড়ে দেন। না, এই মেয়েই কখন থেকে ডাকছি, কথা মাথায় ঢুকছে না। আর এইভাবে নানা করছো কেন? ও তার মানে আমি গ্যাংস্টারটা আমার কাছে আসেনি, আমার মনের ভুল ছিল। ভয় পেয়ে পুরো শরীর আমার ঘেমে গেছে, কিন্তু ওই গুন্ডাটাকে বুঝতে দেওয়া যাবে না আমি ভয় পাচ্ছি। মনের সাহস নেই বিন্দু। মনে মনে সুরা পড়ে সামনের মানুষটার দিকে তাকায়। বিন্দু তাকিয়ে দেখে তার সামনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে মেরুন কালারের শেরওয়ানি পরেছে। ফর্সা হওয়ার জন্য এই কালারে তাকে আরো সুন্দর লাগছে। ধ্যাত, এত লম্বা যে ভালো করে দেখাই যাচ্ছে না। 6 ফিট লম্বা তো হবেই, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে হিরোর মতো দেখতে, যাকে বলে পুরোই ক্রাশ। ও যদি বিন্দুকে জোর করে বিয়ে না করে প্রপোজ করতো তাহলে বিন্দু রাজি হয়ে যেত। ওইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? এমন ভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। আমার বুঝি লজ্জা করে না? বর্ণের কথায় বিন্দুর ঘোর কাটলো। বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায়। আপনার আবার লজ্জাও করে মিস্টার বর্ণ চৌধুরী? আপনার মতো গুন্ডার তো লজ্জা করার কথা না। কই, যখন আমায় তুলে নিয়ে এসে ব্ল্যাকমেইল করে আমায় বিয়ে করলেন তখন কোথায় ছিল আপনার সেই লজ্জা? একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বিন্দু কাউকে দেখে ভয় করে না। আপনি যত বড় কিলার, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী হন না কেন, আমায় দেখাতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ছায়াও আমি দেখতে চাই না। আর আপনি আমায় টাচ করার চেষ্টা করবেন না। কথাগুলো বলে বিন্দু বসা থেকে শুয়ে পড়ে। বর্ণ এমনিতে খুব রাগী টাইপের ছেলে। তার মধ্যে বিন্দু আজ ওকে অনেক কথা শুনিয়েছে যা সে নিতে পারেনি। আর বিন্দুর এভাবে শুয়ে পড়াতে বর্ণের রাগ চরম পর্যায়ে উঠে যায়। বর্ণ এক ঝটকা দিয়ে বিন্দুকে বেড থেকে তুলে ফ্লোরে দাঁড় করায়। বিন্দু চমকে যায় বর্ণ এভাবে তাকে তুলিয়ে আনতে। কি হয়েছে? এইভাবে আমায় দাঁড় করালেন কেন? এত বড় মেয়ে হয়েছো, আদব কায়দা শেখনি? মানে আপনি কি বলতে চাইছেন? আজ তো তোমার আর আমার ফুলসজ্জা, আর স্বামীর রুমে আসলে যে পায়ে হাত দিয়ে সালাম করতে হয় এতটুকু জানো না? সালাম করব আমি? তাও আবার আপনাকে? হাউ ফানি! করতে তো তোমাকে হবেই জান। কখনোই না। আপনার মতো নিচু লোক সালামের যোগ্য না। বর্ণ রেগে যেয়ে ড্রয়ে রাখা গানটা বের করে বিন্দুর মাথায় টার্গেট করে। বিন্দু ভয় পেয়ে যায়। ওর জানা ছিল না যে বাসর রাতে কোনো স্বামী তার বউকে সালাম না করার জন্য এভাবে গান বের করে মেরে ফেলে, দেওয়ার ভয় দেখায়। অবশ্যই এই গুন্ডার কাছে অসম্ভব বলে কিছু নেই। বলা তো যায় না, মেরে যদি ফেলে দেয় তাহলে কেউ তো জানতেও পারবে না। আর এখানে সবাই গুন্ডাটার বাড়ির লোক আছে। সো সালামটা করি, পরে যা হবে দেখা যাবে। কি হলো, এবার তো করবে? হ্যাঁ করছি বলে সে বর্ণের পা ধরে সালাম করে। আর ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে এমন একজনকে সালাম করছে যে কিনা শুধু ঘৃণার যোগ্য। বর্ণ বিন্দুকে ফ্লোর থেকে তুলে সামনে দাঁড় করায়। চোখের পানি তো আজ থেকে পড়তে শুরু। সুইটার জমিয়ে রাখো, আজকে সব বের করে দিলে বাকি দিনগুলোতে কি করবে? এটাই তো তোমার সঙ্গী। আজ থেকে তোমার আর তোমার প্রতারক বাবার শাস্তি ভোগ করার সময় শুরু। কাউকে ছাড়বো না আমি।
তোমার বাবাকে তো নয়ই। বিন্দু অঝোর ধারায় কাঁদছে। ও বর্ণের কথা কিছুই বুঝতে পারছে না। কিভাবেই বা বুঝবে? বর্ণ তো শুধু প্রতিশোধের কথাই বলছে, কারণটা তো বলছে না। আর বিন্দুকে এভাবে কেউ কথা শোনায়নি। ওর মাম্মা মারা যায়, ও তখন বলতে পারে না, কজ ও তখন অনেক ছোট ছিল। ছোট থেকে ওর পাপা ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কোনো আঁচ আসতে দেয়নি ওর গায়ে। আর আজ সেই পাপাকে নিয়ে বর্ণ বাজে বাজে কথা বলছে। বিন্দু তো এটা সহ্য করবে না। বিন্দু মুখ খুলে, অ্যানাফ ইজ অ্যানাফ মিস্টার বর্ণ চৌধুরী। আপনার সাহস হয় কি করে আমার পাপার সম্পর্কে এভাবে কথা বলতে? আপনার মুখে আমি আমার পাপার নাম শুনতে চাই না। আপনি একটা নোংরা লোক। আপনাদের মতো জানোয়ার সব কিছুই করতে পারে। বিন্দুর মুখে শেষের কথা শুনে বর্ণের চরম রাগ উঠল। বর্ণ অগ্নি দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে বলে, আমি জানোয়ার নোংরা লোক ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু এখন দেখছি তুমি সেটাই চাও। বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দু পিছিয়ে যায়। এই রূপটা তো বর্ণকে হিংস্র বাঘের মতো লাগছে। বিন্দু পেছাতে পেছাতে বলে, কি করবেন কি আপনি? পুরো কথা না বলতেই বর্ণ পেটে ফেলে 2 হাত চেপে ধরে ওর উপর ওঠে। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনোই আমার মুখে মুখে কথা বলবো না। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল বিন্দু। বর্ণের রাগের মাত্রা বেশি ছিল, আর বিন্দুর বাবার উপর তার প্রতিশোধের নেশা ছিল, তাই সে বিন্দুর কান্না শুনতে পারছে না। বর্ণ এবার এক হাত দিয়ে বিন্দুর চুল মুঠো ধরে, অন্য হাত দিয়ে বিন্দুর গলা চেপে ধরে। বর্ণ বিন্দুকে কিস করতে থাকে। বর্ণের বিন্দুর উপর এতটাই রাগ ছিল যে তার কিসগুলো কামড়ে পরিণত হয়। বিন্দু চিৎকার করতে করতে বলে, আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। বর্ণ কিছুতেই বিন্দুকে ছাড়ে না। সে বিন্দুর ঠোঁট ছেড়ে গলা ঘাড়ে কামড় দিতে থাকে। শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে বুক ও পেটে কামড় দিতে থাকে। বর্ণ যেন এক প্রতিশোধের খেলায় মেতেছে। সে তার মধ্যে নেই। তার কাছে এখন প্রতিশোধই আসল। রাত 3টা। বিন্দু বর্ণের দেওয়া কিস নামের কামড়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। বিন্দুকে এইভাবে ফেলে রেখে বর্ণ ডোর লক করে বাইরে যায়। বর্ণ মনে মনে খুব খুশি আজ যে সে তার শত্রুর মেয়ের উপর প্রতিশোধ নিয়েছে। সবে তো শুরু, এখনো অনেক কাজ বাকি আছে বর্ণের। ও ছাদে যেয়ে এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছু সময় পর ভোরের আলো ফুটতে বর্ণ রুমে যায়। সে এমন কিছু দেখবে তা কল্পনাও করতে পারেনি। বর্ণ বেডের দিকে তাকিয়ে দেখে বেডে একটা পরী শুয়ে আছে। বর্ণ বিন্দুকে এর আগেও অনেকবার দেখেছে, কিন্তু তা প্রতিশোধের দৃষ্টিতে। ভোরের আলোতে বিন্দুকে দেখতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে ডানা কাটা পরী। বর্ণ বিন্দুর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বিন্দুর মুখটা যেন মায়ায় ভরা। বর্ণের চোখ যায় বিন্দুর শরীরের দিকে। বর্ণ আতকে উঠে যে কাল রাতে রাগের মাথায় মেয়েটাকে কি অবস্থাটাই না করেছে। নিষ্পাপ পিচ্ছি মেয়েটাকে সে রাক্ষসের মতো কামড়ে দিয়েছে। বিন্দুর ফর্সা শরীরে বর্ণের দেওয়া কামড়গুলো কেটে বসেছে। বিন্দু পুরো শরীরেই বর্ণ রাগের মাথায় কাল বাঘের মতো কামড়ে দিয়েছে, যা বিন্দুর মতো পিচ্ছি মেয়ের এই যন্ত্রণা সহ্য হয়নি। বর্ণ অনুতপ্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যায়। বিন্দুর মাথার পাশে বেডে যে বসে। বর্ণ বিন্দুকে যে অবস্থায় রেখে গেছে সে অবস্থায় আছে। শাড়িটাও এলোমেলো হয়ে আছে, যার জন্য সব ক্ষত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বর্ণ কল্পনাও করতে পারেনি সে বিন্দুর এমন অবস্থা করবে। বিন্দুকে এই অবস্থায় দেখে তার বুকের ভিতর কেঁপে উঠে। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। বর্ণ উঠে যেয়ে বিন্দুর জন্য মলম নিয়ে আসে। বিন্দুর ক্ষত স্থানে লাগানোর জন্য বর্ণ মলম হাতে নিয়ে যখন বিন্দুর ক্ষত স্থানগুলোতে লাগাতে যাবে, তখন বর্ণের আগের কথা মনে পড়ে যায়। তাদের সাথে ঘটে যাওয়া অত্যাচার, অবিচার, আঘাতের কথা মনে পড়ে যায়। বর্ণ সাথে সাথেই ভয়ানক রূপ ধারণ করে। হাতের মলম ছুঁড়ে ফেলে দেয়। বর্ণ সেন্সলেস হওয়া বিন্দুকেও ছাড় দেয় না।
বিন্দুকে ওই অবস্থায় বেডে বসিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, আমি তোকে আর তোর বাবাকে কোনোদিনও ক্ষমা করব না। আরে তোরা তো মানুষ নামেও মানুষ, মানুষের থেকে তোরা শুধু কেড়ে নিতে জানিস। তোদের মতো মানুষেরা যে কেন বেঁচে আছিস, তোরা সমাজের কলঙ্ক। আমি তোকে আর তোর বাবাকে কিছুতেই ছাড়বো না। আরে তোর বাবার দেওয়া আঘাতের থেকে আমার দেওয়া আঘাত তো সামান্য মাত্র। তোদের বাবা মেয়েকে আমি আঘাতে আঘাতে শেষ করব। আমি জানি এখানে থাকলে আমি তোর উপর অত্যাচার করতে পারবো না। মণিমা বাধা দিবে। আমি তোকে অনেক দূর নিয়ে যাব, কয়দিন ঘুমিয়ে নে শান্তির ঘুম। আর তো কয়েকটি দিন মাত্র, তোদের বাবা মেয়ের ঘুম আমি হারাম করব। বিন্দুর এখন আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে, কারণ বর্ণ যেভাবে ঝাঁকি ঝাঁকি কথা বলল তার উপর আবার কথা শেষ করে বর্ণ বিন্দুকে বেডে ফেলে দিয়ে যায়। বিন্দু সারা শরীরে খুব ব্যথা অনুভব করছে, মাথাটা ভারী লাগছে আর কানের কাছে ভাঙাচোরার আওয়াজ আসছে। বিন্দু কিছু বুঝতে পারে না। সে একটু একটু করে চোখের পাতা খুলে চোখটা খোলার শক্তিটুকুও পাচ্ছে না। বিন্দু এতটা খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না। বিন্দু তাকিয়ে দেখে বর্ণ রুমের জিনিসগুলো ভাঙছে। বর্ণকে দেখতে একদম রাগী বাঘের মতো লাগছে। বিন্দু এমন অবস্থায় বর্ণকে দেখে ওর বুকটা ভয় কেঁপে ওঠে। সে কান্না করে দেয়। কালকে বর্ণের দেওয়া আঘাতের ব্যথায়ও আজকে এমন অবস্থায় বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায়। ভয়ে কিভাবে সে এই মানুষরূপী রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবে? কি এমন ভুল করেছে সে, যার জন্য এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? বিন্দু কিছু বুঝতে পারছে না। ওর চোখ দিয়ে শুধু অজর ধারায় পানি পড়ছে, মুখে হাত দিয়ে কাঁদছে ও যাতে ওই রাক্ষসটা শুনতে না পারে। এমন অবস্থা যদি দেখে বিন্দু জেগে আছে তাহলে ওকেও ছুঁড়ে ফেলে দেবে। বর্ণের কিছুটা রাগ কমে যায়। ও বাইরে যাওয়ার জন্য ডোর খুলতে যেতে নেয় আর তখনই কান্নার আওয়াজ শুনতে পারে। বেডে তাকিয়ে দেখে বিন্দু কাঁপছে আর ওর মাথা নড়ছে। ওপাশে হয়ে শুয়ে থাকার কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। বর্ণ শয়তানি হাসি দিয়ে বিন্দুর দিকে এগিয়ে যায়। বিন্দু বুঝতে পারেনি, বুঝবেই বা কী করে, ও তো অন্যদিকে মুখ দিয়ে কাঁদছে। কিন্তু তাও বর্ণের চোখ এড়াতে পারেনি। বর্ণ বিন্দুর কানের কাছে যে জোরে চিৎকার দেয়। আচমকায় এমন চিৎকারে বিন্দু ভয় পেয়ে যায়। বিন্দু পিছনে ফিরে বর্ণকে দেখে জোরে জোরে কেঁদে দেয়। বিন্দুর এভাবে কাঁদা ও ভয় পাওয়া দেখে বর্ণ জোরে শব্দ করে হেসে দেয়। বিন্দুর কষ্ট পাওয়াতে ওর থেকে বেশি সুখী ব্যক্তি মনে হয় কেউ নাই। বর্ণ হাসি থামিয়ে বিন্দুকে এক ঝটকায় বেড থেকে তুলে এমন আচমকায় এভাবে তোলাতে বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। বিন্দু দাঁড়াতে পারছে না, ব্যথায় ওর পুরো শরীর ব্যথা করছে। ও ফ্লোরে ধপ করে পড়ে যায়। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে আছে। বিন্দু ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। বর্ণ যে বিন্দুর পাশে ফ্লোরে বসে, বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায়। বর্ণ বলতে শুরু করে, কি জান, খুব কষ্ট হচ্ছে তাই না? কোথায় গেল তোমার বড় বড় লেকচার? শুধু একটু কামড়, উপস সরি, কিস দিয়েছি, তাতেই এমন অবস্থা। আর তো কিছুই করিনি। কাল যা করেছি তারপর থেকে জানে যদি ভয় থাকে তাহলে আমার মুখে মুখে কথা বলবে না। আমি যা যা যেমন যেমন যেভাবে বলবো তাই করবে। আর এইসব কাদার নাটক আমার সামনে করতে এসো না। তাড়াতাড়ি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো। কথাটা বিন্দু চোখ বন্ধ করে অজর ধারায় কান্না করছে। ওর সাথে কাল থেকে যা যা হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। একটা খারাপ স্বপ্নের মতো লাগছে। এই মেয়ে, কথা শোনো না, জোরে কথা বলতে হয়। বিন্দু নিচের দিকে হয়ে কাঁদছে। বর্ণ ওর গানটি নিয়ে বিন্দুর দিকে টার্গেট করে ধমক দিয়ে বলে, এখন যদি না ওঠো তাহলে আমি কি করতে পারি তা ভালো করে জানো। তুমি আর না জানলে বলো, আমি প্রয়োগ করে দেখিয়ে দিই। বিন্দু ভয় পেয়ে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদতে থাকে বিন্দু। কেন বর্ণ তার সাথে এমন করছে? বর্ণকে দেখে তো গ্যাংস্টার মনে হয় না। ও কেন এই পথ বেছে নেয়? কেন তাকে এসব করছে? বিন্দু জোরে জোরে চিৎকার করে কাঁদছে আর নিজের শরীর বারবার ওয়াশ করছে। বিশেষ করে বর্ণ যে জায়গায় গুলিতে কামড় দিয়েছে, শরীরে পানি পড়াতে বর্ণের কামড় ও আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে গেছে।
বিন্দুকে তার বাবা কখনো কোনো কষ্ট দেয়নি, তাকে কেউ কখনো একটা থাপ্পড় অবধি মারেনি, আর আজ তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। বিন্দু কেঁদে বলে, পাপা আমি এই কষ্ট থেকে মুক্তি চাই, আমি আর এই গ্যাংস্টারটাকে সহ্য করতে পারছি না, তুমি আমায় নিয়ে যাও বাবা, আমি যে মরে যাব, চিৎকার করে করে বলছে। ওয়াশরুমে কেউ জোরে জোরে নক করে। বিন্দু ভয় পেয়ে যায়, নক করার শব্দ ক্রমশই বাড়তে থাকে, মনে হচ্ছে এখন ডোরটা ভেঙে যাবে। বিন্দু কি করবে বুঝতে পারছে না, এ যে বর্ণের কাজ তা ভালো করে জানে সে। একসময় শব্দটা কম হয়, বিন্দু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু এটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না, আবার নক করে। এবার বিন্দু খুব রেগে যায়, এমনিতেও সব সময় বিন্দুর উপর অত্যাচার করে, বিন্দুর শান্তিটুকু কেড়ে নিচ্ছে, আর এখন ওর মন খুলে কান্না করটুকু সহ্য হচ্ছে না। বিন্দু উচ্চ স্বরে কে বলে ঝাঁঝালো কণ্ঠে ওপাশ থেকে কেউ সাড়া দেয় না, বাট নক করার আওয়াজটা আরও জোরে হয়। বিন্দু এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয়, কিন্তু সমস্যা হলো ও তো শাড়ি পরতে পারে না, কোনো দিন তো ও এইসব শাড়ি পরেও নি, তো কি করবে এখন বিন্দু? শাড়ি হাতে নিয়ে ভাবছে, ঠিক তখন আবার কেউ নক করতে থাকে। বিন্দু আর না ভেবে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে নেয়। ও রেগে যায়, মনে মনে বলে আজ বের হয়ে গুন্ডাটাকে দিব, অনেক সহ্য করেছি আর না। বিন্দু চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় আর বলে, কি হয়েছে আপনার? আমায় কি শান্তি করে শাওয়ারও নিতে দিবেন না নাকি? এত নক করা লাগে কেন সারা রাত? আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি? আপনার সকাল থেকে আবার শুরু করলেন এক নাগাড়ে কথাগুলো বলে। বিন্দুর সামনে তাকিয়ে দেখে বর্ণ ওর দিকে তাকিয়ে হাসছে, আর বর্ণের পাশে বর্ষাও দাঁড়িয়ে আছে। বর্ষাও হাসছে মুখ টিপে টিপে, কিন্তু বর্ষাকে দেখে চমকে যায়, কজ ও কথাগুলো বর্ণকে বলেছে। কিন্তু বর্ষা কখন এলো? বিন্দু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, সবাই তো জানে বর্ণ ওর স্বামীরূপে বাজে কথা বাজে ব্যবহার করে, কিন্তু কেউ তো জানে না এখন বর্ষার সামনে বর্ণকে এইভাবে কথা বলা ঠিক হয়নি। তা ভেবে বর্ষার একটু অস্বস্তি লাগছে। থাক বৌবনি, হার লজ্জা পেতে হবে না। আসলে অনেকক্ষণ যাবত থাক, হার বলতে হবে না। হার কি যেন বললে তখন? কে তোমায় সারা রাত কষ্ট দিছে? যেমন ভাই ঠিক তেমন তার বোন, শুধু কেমন করে অন্যকে হেনস্থা করবে তা নিয়েই থাকে। এখন কি বলবো? দা ছাই না লাগছে তো। আর আমি তোকে বলিনি, বৌমনিকে বলছি। আর সেই বউটাই যে আমার। আইসে বউ সহগে এতই যখন ধরো, তাহলে আমার এত সুন্দর গোলমলে বৌমনিকে কষ্ট দিলে কেন? এই তুই যাবি এখান থেকে? যা বাবা, আমি কি করলাম? তুমি বলো বৌমনি। এদের ভাই বোনের লজ্জা বলতে কি কিছুই নাই? এত বড় হয়ে গেছে তাও ঝগড়া এমন ভাব করে, দেখে মনে হয় 5 বছরের বাচ্চা। এই 1 মিনিট, এ কি বৌমনি? আমি তো কথা বলতে বলতে তোমায় এতক্ষণ খেয়ালই করিনি যে তুমি কি পরেছো, এ কি পরেছো। শাড়ি কেউ এভাবে পরে নাকি? দেখো তো, দেখে তো মনে হচ্ছে শাড়ি না লুঙ্গি পরেছো। ওরা দুজনেই আমার শাড়ি পরা নিয়ে হাসাহাসি করছে। আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে? মনে হচ্ছে 2 ভাই বোনের মধ্যে ঝাল মরিচের গুঁড়াতেই আমায় নিয়ে হাসাহাসি করা। আমি সব সুদে আসলে উসুল করে নেব। আরে বর্ষা, তোর বৌমনি মনে হচ্ছে শাড়ি দিয়ে লুঙ্গি পরার প্র্যাকটিস করছে। কি গো বলো? এত বড় অপমান! আর এমন ভাবে কথা বলছে আমার সাথে, মনে হয় কতই না ভালোবাসে আমায়। কি গো, হ্যাঁ গো, থাক, কিছু আর বলি না, চুপ থাকাই ভালো। হেসে নাও তোমরা, আমাকে তো চিনোনি। আমার নামও বিন্দু, সবাইকে দেখে নেব আগে পাপা এসে আমায় নিয়ে যাক। দা, তুই আর বৌমনিকে লজ্জা দিস না। আমি বরং তোমায় সুন্দর করে শাড়ি পরিয়ে দেই বৌমনি। এই তুই কেন শাড়ি পরিয়ে দিবি? কেন পারবো না? ওকে কিছুই পরাতে হবে না তোর। না, অনেক হয়েছে। বর্ষা তো ভালোই বলেছে, আর গুন্ডাটা বলছে কিছু পড়াতে হবে না। আমার খুব রাগ লাগছে ওর কথাগুলো শুনে। কেন পড়াতে হবে না? ও তো পরিয়ে দিতে চাইছে, আপনার সমস্যা কি? আর কিছুই পরিয়ে দিতে নিষেধ করছেন কেন? তবে কি আমি জন্মদিনের ড্রেস পরে বাইরে যাব? মানে?
মানে বুঝলাম না, যখন জন্ম নিয়েছি তখন তো কোনো ড্রেস পরা ছিল না, তাই বলছি জন্মদিনের ড্রেস। যা আমি রাগের মাথায় কি বলে ফেলছি। এখন কি হবে? যেভাবে তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছে খেয়ে ফেলবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম। ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বাট ওর সামনে হাসা যাবে না। এদিকে আসো। আমায় বলছেন? এই রুমে কি তুমি ছাড়া অন্য কেউ আছে? সব সময় শুধু ধমক দেন কেন? জন্মের পরে কি মুখের মধুর বদলে নিম পাতা দিয়েছে? কি এত ভাবো? তা তখন কি যেন বললে? কিছু বলিনি তো। ও তাই? কি আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে, আর আমার শাড়িতে হাত দিতেছেন কেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমার কাছে আসবেন না। কেন? তোমার কাছে গেলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? না, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বলতে পারবো না। আমার দিকে আসো, আমি শাড়ি পরিয়ে দেবো তোমায় সব সময়। রোম্যান্স করার মনে থাকি না তোমার মতো। ওর ধমক খেয়ে চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি আমার শাড়ি পরা হয়ে গেছে। অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তো গ্যাংস্টারটা, বাট ওনার ছোঁয়াগুলো আমায় কেমন জানি পাগল করে দিয়েছিল। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো আমায় নেশার মতো টানছে ওর কাছে। আমি ওর খুব কাছে যে ওর ঠোঁটে ঠোঁট দেব ঠিক তখনই। আমি কিছু দেখিনি। বর্ণ সরে যায়। বিন্দু খুব লজ্জা পেয়ে যায়। বর্ণ বলে, তোর আবার কি হলো? যখন তখন নক না করে এসে পড়িস। এবারে আমি একা আসিনি দা, আমার সাথে আরো একজন এসেছে। ওই তো দেখো। তাকে দেখলাম মণিমা এসেছে। যা, মণিমা কিছু দেখেনি তো? আমিও না। কোথায় আমার প্রতিশোধ নিব তা না করে ওর সাথে আমার সব বুঝিয়ে নিতে হবে। ওর প্রতি দুর্বল হলে চলবে না। মনে মনে ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে তোমাদের সাথে। মণিমা আর বর্ষা চলে যায়। আমি ওনার দিকে তাকালাম। 1 মিনিটের ব্যবধানে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমার খুব ভয় লাগছে। কিছুক্ষণ আগেই এই চোখে ভালোবাসা দেখেছি আমি, আর এখন না। আমি কেন এসব ভাবছি? আমায় তো পালাতে হবে এখান থেকে। ওর কাছে গেলাম। ওর হাত শক্ত করে চেপে ধরে, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না, জানে মেরে দেব। মনে থাকে যেন কথাটা। এসব কথা যেন মণিমা জানতে না পারে। সবার সামনে আমার সাথে ভালো ব্যবহারে কথা বলবি। এই দাগগুলো ঢেকে রাখ। যদি ভুলেও কেউ দেখে তাহলে তোর এমন অবস্থা করব 3 মাস বেড থেকে উঠতে পারবি না। মনে থাকে যেন। বিন্দু চোখ দিয়ে পানি পড়ছে। শব্দ করে কাঁদতেও পারছে না। ও খুব ভয় পেয়ে আছে। আর পাবে নাই বা কেন? কেউ যদি এভাবে যখন তখন গান নিয়ে ভয় দেখায় আর এমনভাবে কথা বলে, তাহলে যে কোনো মেয়েই ভয় পাবে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে এমন কেন করছে বর্ণ। ওর দোষটা কি? একটু আগেই বর্ণের চোখে বিন্দুর প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে বিন্দু। তাহলে এখন কোনটা ওর আসল রূপ? না, আমি আর পারছি না। আমি মুক্তি চাই এখান থেকে। বাবা তুমি কোথায়? এদিকে মণিমা আর বর্ষা ডাইনিংয়ে বসে ওয়েট করছে বর্ণ ও বিন্দুর জন্য। কুসুম ও ভোলা দাঁড়িয়ে আছে। হঠাৎ মেইন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভিতরে আসে। বর্ণ চৌধুরী, কোথায় তুই? শয়তানের বাচ্চা, আমার বিন্দুকে ফিরিয়ে দে। আমি এসেছি তোর মতো শয়তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যেতে। বেলু, এসেছিস বাবা? দাঁড়িয়ে বেলাল জামানের কাছে যেতে চায়, পরে নিজেকে সামলিয়ে নেয়। না, আমি কি করছি? আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। ও আমার বেলু না, ও বেলাল জামান। আমার বেলু তো মরে গেছে সেই দিন, যেদিন আমি আমার সব কিছু হারিয়েছি। বেলাল জামান চৌধুরী নিবাসে প্রবেশ করে, কিন্তু সে আজ একা আসেনি। কমিশনারকে সাথে নিয়ে এসেছে তার কলিজার টুকরাকে নিয়ে যেতে। কার এত বড় সাহস চৌধুরী নিবাসে এসে আনোয়ারা চৌধুরীর সামনে উচ্চস্বরে কথা বলে? মণিমা মরে গেছে। চুপ। সকালবেলা আমার বাসায় এভাবে চিৎকার করছেন কেন? আর কমিশনার যে আপনার
আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার টাকা জনির হাতে পাঠিয়ে দিয়েছি। না মানে ম্যাডাম। বিন্দু ওর বাবার কথা রুম থেকে শুনতে পায়। ও চোখের পানি মুছে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। আর কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন আমার। এই একদিনে অনেক অত্যাচার করেছেন আপনি। আমার পাপা এসেছে, আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি আপনাকে দেখে নিব, পুলিশে দেব আপনাকে। ও, তোতা পাখির মুখে দেখি কথা ফুটেছে। একটু আগে তো মুখে এত কথা ছিল না। তোমার পাপার সাহস থাকলে তো তোমায় আমার কাছ থেকে নিয়ে যাবে। জান পাখি, তুমি আমার কাছ থেকে কোনো দিনও ছাড়া পাবে না। এই বর্ণ যতদিন বেঁচে আছে বিন্দুকে ছাড়বে না। তোমায় আর তোমার পাপাকে তো আমি তিলে তিলে মারবো ময়না পাখি। বিন্দু খুব কাঁদছে। কেন করছেন আমার সাথে এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমায় যেতে দিন। বিন্দুর চোখের পানি দেখে ও কিছুটা নরম হয়, কিন্তু পুরনো সব কথা মনে করে বর্ণ নিজেকে শক্ত করে। এই মেয়েটো, একদম আমার পা ধরবে না। আর এই ন্যাকা কান্না থামাও। তোমরা মেয়েরা কি ন্যাকা কান্না ছাড়া আর কিছুই করতে পারো না? আমি যা বলবো তাই করবে, আমার কথার একদম এদিক সেদিক করবে না। তুমি তোমার পাপার সাথে যদি যেতে চাও তাহলে আমি কিন্তু তোমায় সহ তোমার পাপাকে জানে মেরে দেব। সেদিনের কথা মনে করে দেখো জানেমান। বিন্দু সেদিনের কথা মনে পড়ে যায়। বিন্দু কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই একটা ছেলে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসে। পিছনে কতগুলো গুন্ডার মতো লোক ছুরি নিয়ে লোকটাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটির সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে বের হয়, দেখতে পুরো হিরোর মতো। ব্ল্যাক কোট ও প্যান্ট, চোখে সানগ্লাস, অনেক হাইট। ছেলেটা আর কেউ না, বর্ণ চৌধুরী। বিন্দু কিছুদিন আগে থেকে বর্ণকে চিনত, বাট সেভাবে না। বর্ণ গান নিয়ে ওই লোকটাকে ধরে কি যেন বলে, লোকটিকে দেন শ্যুট করে দেয়। বিন্দু খুব ভয় পেয়ে যায়। বর্ণ যে এরকম ও জানতো না। বিন্দু চিৎকার করে উঠে। বর্ণ তাকে দেখে ফেলে এবং তার লোকেরাও বিন্দুর দিকে এগিয়ে আসে। বিন্দু খুব ভয় পায়। ভয় পাবারই কথা। চোখের সামনে কেউ যদি কোনো জলজ্যান্ত মানুষকে মেরে ফেলে দেখে তাহলে তার এমনি হবার কথা। বর্ণ এসে বিন্দুকে জোর করে গাড়িতে উঠায়। বর্ণের ধমকে বিন্দু বাস্তবে ফিরে। বিন্দু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি করবে বুঝতে পারছে না। এখানে থাকলে এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার উপর অমানবিক অত্যাচার করবে। আর এখান থেকে বের হলে ও আমায় সহ পাপাকে মেরে ফেলবে। না, আমি আমার পাপাকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার পাপার কিছু হয়ে যাক আমি তা চাই না। আমি বরং এখন ওর কথা শুনি, পরে সুযোগ বুঝে আমি পালিয়ে যাব। যা করার আমাকেই করতে হবে। হ্যালো জনি, তুই রনিও কিছু ছেলেকে নিয়ে আমার বাসার সামনে আয় এখনই। কাজটা কি আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। বিন্দুর হাত পা সহ পুরো শরীর কাঁপছে। কাজটা কেউ ভালো করেই জানে। বিন্দু তাকিয়ে দেখে মণিমা এসেছে, সাথে কুসুম এসেছে প্লেট হাতে নিয়ে। কুসুম প্লেটটা রেখে যা। কুসুম রেখে ডোরটা লাগিয়ে দিয়ে চলে যায়। বিন্দু মণিমার দিকে তাকিয়ে কাঁদছে। ও চোখের পানি কিছুতেই আটকিয়ে রাখতে পারছে না। কিছু করার ছিল না। ওর মিথ্যা বলা ছাড়া এই নরক থেকে যাবার সব পথ বন্ধ করে দিল গ্যাংস্টারটা। মণিমা বিন্দুর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। বিন্দু ফ্যাল করে তাকিয়ে আছে মণিমার দিকে। মণিমা বিন্দুর তাকিয়ে থাকা দেখে ও চোখের পানি মুছে দেয়। মনে মনে বলে, আমি এই ছোট মেয়েটার কষ্ট সহ্য করতে পারছি না। আমি তো জানি আমার বর্ণ কেমন। ও তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেনি। ও তো বিয়ে করেছে ওর বাবার আর ওর পরিবারের কথা পাপের প্রতিশোধ নিতে। কিন্তু ও তো কোনো অপরাধ নেই। আমারও তো কিছু করার নেই। আমি জানি বর্ণ খুব জেদি, রাগী ও একঘেয়ে ছেলে। আমি যদি এই মেয়েকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করি ও হয়তো আমায় কিছু করবে না, কিন্তু বিন্দু যেখানেই যাক না কেন ও ঠিক খুঁজে বের করবে। তারপরে হয়তো ওকে জানে মেরে দিবে।
না না, এ হতে দেওয়া যাবে না। বর্ণের এই প্রতিশোধের খেলা বন্ধ করতে হবে, আর এটাই করতে পারবে একমাত্র বিন্দু। আমি ওকে এ ব্যাপারে সব ধরনের সাহায্য করব। এসব ভাবতে ভাবতে মণিমার চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়। তা বিন্দু চোখ এড়ালো না। বিন্দু মণিমাকে বলল, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? ওই গ্যাংস্টারটা কি আমার মতো তোমাকেও বকে আর মারে? অসহায় ভাবে মণিমাকে প্রশ্ন করে বিন্দু। মণিমা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস ঠিক বুঝতে পারছে যে বর্ণ মেয়েটাকে ভয় দেখায় তার সাথে মারেও। আমি জানি ওই ভয় দেখিয়ে আটকে রাখছি, কিন্তু মারবে এটা আমি ওর থেকে আশা করিনি। ও প্রতিশোধের নেশায় কি করে পারলো এই বাচ্চা মেয়েটাকে মারতে, যে কিনা এখনো নিজের হাতে তুলে খেতে পারছে না। ছি বড় বৌমনি, আর কাঁদতে হবে না, খেয়ে নাও। তুমি এভাবে কাঁদলে তোমার কাছের মানুষদের কষ্ট হবে। তারা তো তোমার চোখের পানি দেখতে চায় না, তারা সবসময় দেখতে চায় তুমি হাসি খুশি থাকো। খেয়ে নাও কেমন? কিন্তু মণিমা, এই গ্যাংস্টারটা চায় না যে আমি খুশি থাকি। ও সবসময় আমায় কষ্ট দেয়। আমি বুঝতে পারছি না মণিমা, ও কেন আমার সাথে এমন করছে। সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। এখন একটু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন তোমার গ্যাংস্টারের করা অন্যায়ের মোকাবেলা করবে কিভাবে? মণিমা, তুমি তো ঠিক বলছো, আমায় খেতে হবে। আমি ওকে শাস্তি দিব, কিন্তু আমি তো নিজে খেতে পারি না। পাগলি মেয়ে, আমি আছি তো, এই নাও, হা করো। মণিমা বিন্দুকে খাইয়ে দিচ্ছে, আর বিন্দু মণিমার দিকে অপলক চেয়ে আছে আর খাচ্ছে। কি হলো, কি দেখছো অমন করে? দেখছি তুমি কত যত্ন করে আমায় খাইয়ে দিচ্ছ। পাপা ছাড়া আমায় কেউ এভাবে খাইয়ে দেয়নি জানো। আজকে মাম্মার কথা মনে পড়ছে। আমার মাম্মা বেঁচে থাকলে হয়তো আমায় এভাবেই খাইয়ে দিত। আমি তাকে দেখিনি। ছোটবেলায় পাপাকে মাম্মামের কথা বললেই পাপা বলতো আমার মাম্মাম নাকি আকাশের তারা হয়ে গেছে, আমায় দেখতে পাচ্ছে দূর থেকে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মাম্মাম যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা যায় না। পাপা জাস্ট আমায় সান্ত্বনা দিত। পাগলি মেয়ে, কাঁদিস কেন? আমি আছি না, আমি তোকে রোজ খাইয়ে দিব। এভাবে চোখের পানি মুছিয়ে দিয়ে, ইস কি কষ্ট মেয়েটার ভেতরে। আর একে বড় সব ধরনের টর্চার করে। ও ঠিক করেনি, ওকে বলতেই হবে কেন বিন্দুর গায়ে এভাবে হাত তুলছে মনে মনে। বৌমনি, তুমি রেস্ট নাও, আর যা লাগবে তুমি আমায় বলবে, লজ্জা পাবে না কেমন? বলে চলে যায়। যে দেখে বর্ণ ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। বর্ণ, আমি তোকে কিছু বলতে চাই। এইভাবে পারমিশন নেওয়ার কি আছে? যা বলার বলো মণিমা। তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস কি মনে করে? তুই কি মানুষ? মেয়েটা কাঁদছে তুই ভালো করে জানিস। ওর বাবা ওকে অনেক যত্ন করে বড় করেছে, ওর গায়ে ফুলের টোকা অব্দি দেয়নি। আর তুই কি না? আমি তোর কাজগুলো দেখে অবাক হচ্ছি। তুই কি আমার সেই ছোট্ট বর্ণ যে কিনা অন্যের কষ্টে কাঁদতো না? আমি তো সেই বর্ণকে খুঁজে পাচ্ছি না। তোর মধ্যে তুই তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিস। ওই বাচ্চা মেয়েকেও ছাড় দিলি না। ওর তো কোনো দোষ নেই বর্ণ, কেন করছিস ওর সাথে এমন? ব্যাস মহিমা, অনেক বলে ফেলেছ। ওর দোষ ও বেলাল জামানের মেয়ে। আর হ্যাঁ, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। কাজটা কি ঠিক হলো? ও যদি এখন আমার রাগটা বিন্দুর উপর ছাড়ে, আমি কিভাবে এই দুই পরিবারের প্রতিশোধের খেলা বন্ধ করব? আল্লাহ আমায় সাহায্য করুন। মণিমা কত ভালো, ওকে কত যত্ন করে। বর্ষাও খুব ভালো, কিন্তু ওই গ্যাংস্টারটা খুব বাজে। ও যদি ভালো হতো তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। আমি রোজ রোজ স্বপ্নে এইরকম রাজকুমারকে দেখতাম, ঠিক বর্ণের মতো। কি এই তো যা, আমি কি ভাবছি? আমার ওর কথা এত ভাবলে চলবে না। বিন্দু এইসব ভাবছে। কেউ রুমে ঢুকে পড়ে। বিন্দু তাকিয়ে দেখে বর্ণ। বাবা, গ্যাংস্টারটাকে তো দেখতে দারুণ লাগছে। ব্লু শার্ট, স্যুট, ব্লু প্যান্ট, ক্রাশ খাইলাম। আরে বিন্দু, কি ভাবছিস তুই? বর্ণ এসে বিন্দুকে এক ঝটকানি দিয়ে বেড থেকে নামিয়ে ওর দু হাতে জোরে ধরে আর বলতে থাকে, কি মনে করেছিস তুই নিজেকে চালাক ভাবিস খুব, তাই না? মণিমাকে আমার নামে বিচার দিবি আর বর্ণ ভয় পেয়ে তোকে তোর বাড়ি দিয়ে আসবে? আরে এই বর্ণ কালকে ভয় পায় না। তুই মণিমাকে বলে যে ভুল করেছিস তার শাস্তি পাওয়ার জন্য রাতে ওয়েট করিস, বুঝলি?
বর্ণ বিন্দুর হাত ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওয়াশরুমে যায়। বিন্দু কাঁদছে আর ভাবছে ওর আর এক মুহূর্ত এখানে এই জানোয়ারটার সাথে থাকবে না, যে কিনা নিজের বউকে সম্মান দিতে জানে না, সবসময় অত্যাচার করে। এসব ভাবতে ভাবতে বিন্দু খেয়াল করে যে বেড সাইডের উপর বর্ণের ফোন রাখা। ও ফোনটা নেয়, আর আশ্চর্যের বিষয় যে ফোন লক করা ছিল না। বিন্দু এত কিছু না ভেবে ওর পাপাকে কল দেয়। প্রথমবার দিতে রিসিভ করেনি, বিন্দু আবারও দেয়, এবার রিসিভ করে। বিন্দু পাপা বলে, ঠিক তখনই ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় বর্ণ। বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায়। ও এক ঢোক গেলে। বিন্দু ভাবছে ও কিছু বলল না, কিন্তু আমায় যে করেই হোক এখান থেকে যেতেই হবে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। বিন্দু উঠে ডোর খুলতে নেয়, কিন্তু ও পারে না, কজ বাইরে থেকে লক করা। ও কাঁদতে থাকে। ওর সব পথ যে বর্ণ বন্ধ করে দিয়েছে। হঠাৎ তার ঘাড়ে কারো স্পর্শ পায়। তাকিয়ে দেখে, বিন্দু তাকিয়ে দেখে বর্ষা এসেছে। বর্ষার দিকে করুণ চোখে তাকায় বিন্দু। বর্ষা রুমে এসে দেখে বিন্দু কাঁদছে। রুম বাহির থেকে লক করা ছিল। বর্ষা যে রুমে এসেছে বিন্দু সেদিকে কোনো খেয়ালই নেই। বিন্দু তো ভাবছে ও কি করে এই নরক থেকে বের হবে। ওর যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না। হঠাৎ করে বিন্দু বর্ষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তোমার দা আমায় শেষ করে দিল। সব থেকেও আজ আমি একা। আমার পাপার থেকে আমায় নিয়ে এসেছে, প্রতি মুহূর্তে আমায় কষ্ট দিচ্ছে। আমার কি অপরাধ তুমি বলো? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? আর পারছি না আমি এসব সহ্য করতে। আমি তোমার দাকে কখনো ক্ষমা করতে পারবো না। জানি না তোমার দা আমার সাথে কোন জন্মের করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। শুধু জানি ও আমার সাথে যা করছে তা একদম ঠিক হচ্ছে না। শান্ত হব উনি, শান্ত হও। এভাবে কান্না করলে শরীর খারাপ হবে। আমি কিভাবে শান্ত হব বলো? বলো, তোমার দা তো আমার সাথে অমানুষের মতো আচরণ করছে। চলো তো উঠো, তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই, তোমার ভালো লাগবে। তুমি তো আমাদের বাড়িটা দেখোইনি। গ্যাংস্টারটা ডোর লক করে চলে গেছে। বের হব কি করে? আরে বৌমনি, তুমি পাগল হয়েছো নাকি? কেন? আরে বাবা, আমি তো ভেতরে এসেছি, ওই দেখো ডোর ওপেন করা। তোমার দা আমায় পাগল বানিয়েছে। ভালো থাকতে তো আমায় মুক্তি দেবে না। সো পাগল হলে যদি দেয় এই বর্ষা। বৌমনি বলো। আমি পাগল হলে তোমার ভাইকে বলো পাবনাতে দিয়ে আসতে, কেমন? বর্ষা কিছু একটা বলতে যাবে, তার আগেই মণিমা এসে বলে, কে পাবনায় যাবে? মানে অসহায় অবস্থায়। কিছু না মণিমা, আমি বৌমনিকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে চাই। ভালো কথা, যাও দেখিয়ে নিয়ে আসো। বৌমনি তো আমাদের বাড়িটা দেখেনি। যাও বৌমনি, বর্ষা তোমায় দেখিয়ে দিবে। একা বসে থাকতে তো ভালো লাগে না। এখন বড় বাসায় নেই, তুমি একটু বেরিয়ে আসো। ও আসলে তো আর টাইম দিবে না। ছেলেটা খুব রাগী, বাট মনটা ভালো। কেমন ভালো জানা আছে? যে ছেলে একটা মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয়, তার মন আবার ভালো? থাক, আর না ভাবি এখন। গুন্ডাটা নেই, এটাই সঠিক সময়। বাগানে বেড়াতে যেয়ে আমি পালিয়ে যাব। কি হলো বৌমনি, কে তো ভাবছো? কই কিছু না তো। অনেক সুন্দর তো বাগানটা। ওই তো ফুল গাছ, আমার খুব ভালো লেগেছে। তাই? আসলে এখানে যা যা দেখছো এগুলো দার পছন্দের গাছ। সবটা লাগিয়েছে, পছন্দ তো হতেই হবে। আমার দার যদি পছন্দ না থাকতো তাহলে আমার এত সুন্দর বৌমনি দিয়ে আসে যেতে পারতো বলো? তার ছেলের হাসি রে মনে মনে বলছে, বৌমনি না চাই আমায় তো কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ছেলেটা দেখতে হেব্বি। ইস, এই বাড়ির সবাই কত ভালো। ও যদি একটু ভালো হতো তাহলে আমি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতাম না। এসব ভাবছে আর বর্ষার পিছনে পিছনে যাচ্ছে। কি গো বৌমনি, কি ভাবছো এত? তুমি তো দেখছি সব সময় ভাবনাই মেতে থাকো। বিন্দু কিছু বলতে যাবে তার আগেই সে দোলনা দেখে, যে দোলনাটা ও আগেই দেখেছিল। বর্ণা যখন কালকে ওকে কোলে করে প্রথম এই বাড়িতে নিয়ে আসে। দোলনাটা খুব সুন্দর, বিশেষ করে ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য বেশি সুন্দর লাগছে। বিন্দু দৌড়ে দিয়ে ওই দোলনাটায় যেয়ে বসে। বর্ষাও ওর সাথে যেয়ে বসে। জানো বৌমনি, এই দোলনাটা আমার দার খুব পছন্দের। আমার দার যখন মন খারাপ থাকে তখন এখানে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। কি যেন বলে এই দোলনাটি ভাইয়ার
ভাই অনেক যত্ন সহকারে রেখেছে। বিন্দু কিছুটা অবাক হয়। ও ভাবছে, গুন্ডাটাও আমার মন বলে কিছু আছে যে তাকে সবসময় কষ্ট দেয়? বৌমনি, মাথায় আঁচলটা দাও, আমি তোমার একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে। বর্ষা বিন্দুকে বাগানের পেছনে নিয়ে যায়। এটা তো মনে হচ্ছে কবরস্থান। এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার মামুনি, বাবাই, দাদু, পিমুনি আর আমার আরেকটা দাভাই ঘুমিয়ে আছে। আরেকটা দাভাই? আমার দুটো দাভাই, ওরা নাকি জন্ম ছিল অর্ণ আর বৈল। বিন্দু, তোমার দাভাই আর বাকিরা কিভাবে মারা যায়? বিন্দু সব শোনার পরে ওর মন খারাপ লাগছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। বৌমনি, তুমি এখানে ওয়েট করো, আমার ফ্রেন্ড ফোন দিয়েছে, আমি কথা বলে আসছি। ওকে। মেহেন্দি তো ভুলে গিয়েছে যে ওর পালাতে হবে। ওর মনে পড়ে আশেপাশে দেখে এই দিকটায় কেউ নেই, কিন্তু পালানোর মতো রাস্তা তো নেই। ভাবতে ভাবতে ওর মাথায় বুদ্ধি আসে যে এই লম্বা পাঁচিল টপকে যাবে, এটাই ভালো। হাত পা ভেঙে গেলে যাবে, কিন্তু এই গুন্ডটার থেকে তো মুক্তি পাবে। বিন্দু আর কিছু না ভেবে যেই উঠতে যাবে, আর পিছন থেকে কেউ ওর হাত খুব শক্ত করে টেনে ধরে। বর্ণ বিন্দুর হাত খুব শক্ত করে ধরে এক ঝটকা দিয়ে ওর দিকে ঘুরিয়ে নিল। বিন্দু তাল সামলাতে না পেরে পড়তে নিলে বর্ণ ধরে ফেলে এবং বলতে থাকে, এভাবে কোথায় যাচ্ছ? বিন্দু কথার মাঝে বলে দেয়, কেন পালিয়ে? বর্ণ মুখ শক্ত করে চোখে রাগী ভাব নিয়ে বলে, আবার বলো, কোথায় যাচ্ছ? বিন্দু বর্ণের চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠে, কারণ বর্ণের চোখ মুখ রাগে একদম লালচে হয়ে গেছে। যে কোনো সময় বিন্দুর উপর দিয়ে বর্ণ নামে ঝড় যেতে পারে। বিন্দু নিজেই নিজেকে গালি দিচ্ছে, ভুল করে সত্য কথা বলে ফেলে। নিজের জন্য কতটা বিপদ টেনে এনেছে তা ও ভালো করেই বুঝতে পারছে। বর্ণ ওর হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে আবার বলল, কি হলো বলো? বিন্দু চোখ অফ করে কাঁপতে কাঁপতে বলতে থাকে, কি বলেছিলাম তুমি? আমি এখান থেকে পালানোর চেষ্টা করা তো দূরের কথা, ভুলেও মাথায় আনবে না, তাহলে আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করব। তবু তুমি পালিয়ে যাচ্ছ, আবার আমায় মিথ্যে কথা বলছো। তোমার সাহস তো কম না, এর শাস্তি তোমায় পেতেই হবে। বিন্দু ভয় পেয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকে, বলতে থাকে, আমার ভুল হয়েছে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনো পালিয়ে যাব না। আমার কথা শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এইদিকে তো বাড়ি না, তাহলে এইদিকে নিয়ে যাচ্ছেন কেন? চুপ, একদম চুপ, কোনো কথা না। দোষ করেছো আবার ন্যাকা কান্না কাঁদছো? বর্ণ বিন্দুকে বাগানের পূর্ব দিকে পুরনো একটা ঘরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলতে থাকে, এখানে থাকবে আজকে সারা রাত, এটা তোমার শাস্তি। বিন্দুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাহির থেকে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে বর্ষা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে এসে দেখে ওর দা বিন্দুকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বর্ষা ওদের ফলো করে বর্ণ বাসার ভিতরে চলে যায়। বর্ষার বুঝতে বাকি রইল না যে বর্ণের এটা নতুন শাস্তি বিন্দুর জন্য। ও তাড়াতাড়ি চলে গেল মণিমার কাছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বাসায় মণিমা ছিল না। মণিমা গ্রামের বাড়ি গিয়েছে। মণিমার বাল্যকালের সখী অসুস্থ। বর্ষা এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওর দাঁতও বাহির থেকে লক করেছে, আর ও ওর দাকে ভালো করে চিনে। একমাত্র মণিমার কথা ছাড়া কারো কথা ও শুনে না। বর্ণ রুমে এসে ফ্রেশ হয়, এর মধ্যে ফোন আসে, কোথাও যেতে হবে, ওর ফ্যাক্টরিতে কি জানি হয়েছে, তাড়াতাড়ি চলে যায়। এদিকে বর্ষা মণিমাকে ফোন করছে, বাট বারবার হয় ফোন অফ পাচ্ছে। গ্রামে এই একটা সমস্যা, দরকারের সময় ফোনে পাওয়া যায় না কাউকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল বর্ষা। এদিকে বিন্দুর এই অন্ধকার ঘরে একা ভয় করছে, ও প্রচুর কাঁদছে। ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেন এমন হচ্ছে, কোন পাপের শাস্তি ও পাচ্ছে? ও তো এই টুকুনি একটা মেয়ে, বয়স কতই হবে, 17-18 তো হয়নি, সবই ইন্টার ফার্স্ট ইয়ার। তার মধ্যেই ওর জীবনে কাল হয়ে এলো বর্ণ নামের কেউ। বাবার আদরের প্রিন্সেসের আজ এই অবস্থা। অন্ধকারে মেয়ের ভয় করে বলে
পুরো জান্নাত মঞ্জিলে লাইট অন করা থাকে। আর আজকে সেই মেয়েকে কিনা এই গ্যাংস্টারটা অন্ধকার একটা রুমে পোকামাকড়ের সাথে রেখে দিয়েছে। বিন্দু কাঁদছে আর এসব ভাবছে। এক পর্যায়ে দেখে একটা তেলাপোকা ওর দিকে এগিয়ে আসছে। বিন্দু ছোট থেকে তেলাপোকা ভয় করে, সাপ দেখে ওর এতটা ভয় করে না যতটা তেলাপোকা দেখে ভয় করে। বিন্দু বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বর্ষা বন্যকে না দেখতে পেরে চলে যায় বাগানের পূর্ব দিকের ঘরে, যে বারবার বৌমনি বৌমনি বলে ডাকতে থাকে, বাট কোনো সাড়া পায় না। কপালে চিন্তার ছাপ, মেয়েটার কিছু হলো না তো? মণিমার ফোনও অফ। এখন কি করি না, এভাবে হাত ঘুটিয়ে থাকলে চলবে না। আমি বরং গ্রামে যে মণিমাকে নিয়ে আসি। বর্ণ রাত 2টোর দিকে বাসায় এলো, এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছে। ওর খেয়াল নেই যে ছোট্ট একটা মেয়েকে অন্ধকার রুমে রেখে এসেছে। নিঝুম রাত, চারদিকে সব স্তব্ধ, কোথাও সাড়া নেই। কেউ বুক ভরা আশা নিয়ে বসে আছে, কেউ বা প্রিয় মানুষকে নিয়ে সুখের সাগরে ডুব দিয়েছে, কেউ মেতেছে প্রতিশোধের নেশায়, যার নেশায় অন্যের জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না। আর কেউ বা কারো প্রতিশোধের নেশায় বলি হচ্ছে, যা বিন্দুর সাথে ঘটছে। বাজবে কি বিন্দু? সকালবেলা বর্ণ ঘুম থেকে উঠে বিন্দু বলে ডাকে, বাট সাড়া না পেয়ে নিচে নামে। কালকের কথা মনে পড়ে যায়। ও দৌড় দেয় বাগানের দিকে। রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে বিন্দু বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে। এক হাতে স্লাইন, অন্য হাতে ব্লাড পুশ করা হচ্ছে। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কোনো সেন্স নেই। পাশে ডক্টর সবকিছু চেক আপ করছে, আর বর্ণ বিন্দুর মাথার পাশে বসে অনুশোচনায় ভুগছে। কারণ আজকে বিন্দুর এই অবস্থার জন্য দায়ী শুধু বর্ণ। সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে, হিংস্র পশুর মতো ব্যবহার করছে 3 দিন যাবৎ, যার ফলে বিন্দুর মতো নিষ্পাপ এক মেয়ে আজকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাহলে শুনুন। বর্ণ যখন বিন্দুর কথা মনে পড়ে তখনও দৌড়ে গিয়ে বাগানের পূর্ব দিকের ঘরটায় যায়, যেখানে বিন্দুকে সারা রাত আটকিয়ে রেখেছিল। তালা খুলে ভিতরে গিয়ে বর্ণের চোখ কপালে উঠে যায়। ফ্লোরে রক্ত দেখে নিচে বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে, আর হাত দিয়ে ব্লাড বের হচ্ছে ওর, যার জন্য ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বর্ণ বিন্দুকে ওই অবস্থায় থেকে তুলে তার রুমে নিয়ে আসে আর তাদের ক্লিনিকের ডক্টরের কাছে ফোন করে। ডাক্তারি যত সামগ্রী আছে সব নিয়ে আসতে বলে। সব মিলিয়ে ছোটখাটো একটা হসপিটাল দেয় চৌধুরী নিবাসে। কজ বিন্দুকে এই অবস্থায় হসপিটালে অ্যাডমিট করলে মিডিয়ার সামনে হেনস্থা হতে হবে, আর বিন্দুর অবস্থাও খুব খারাপ এর দিকে যাচ্ছে। বিন্দু যখন তেলাপোকা দেখে ভয় পেয়ে যায়, আর তার শরীর প্রচন্ড উইক ছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার হাত যায় তার পাশে রাখা টেবিলের গ্লাসের উপর, যা ভেঙে তার হাতে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে তার জ্ঞান ফিরেনি। বর্তমানে ডক্টর বিন্দুর হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, আর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের জন্য অনেক রক্ত দিতে হচ্ছে। একটা ইনজেকশন পুশ করেছে। বর্ণ ফ্যাল করে তাকিয়ে আছে ডক্টরের দিকে। তার কাছে কোনো উত্তর নেই। কি বা উত্তর দিবে ও তো মেতেছিল প্রতিশোধের নেশায়, যার ফলস্বরূপ বিন্দুর এই অবস্থা। একটা অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়ে আর একটা অন্যায় করেছে ও, নিষ্পাপ ফুলের মতো ছোট্ট মেয়েটার সাথে। কেন এমন হলো আমার সাথে? কেন আমি আমার কাছের মানুষদের হারিয়ে ফেলি? আমি তোমায় কষ্ট দিতে চাইনি বিন্দু, বিশ্বাস করো। আমি তো চেয়েছি তোমার বাবার অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, কিন্তু আমি বেলাল জামানকে ছাড়বো না, কিছুতেই না। ওর শাস্তি ওকে পেতেই হবে। বর্ণ কথাগুলো বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করে বলছে আর কাঁদছে। এর মধ্যে মণিমা আর বর্ষা চিন্তিত হয়ে রুমে ঢুকে বর্ণ ওদের দেখে ঘাবড়ে যায়। মণিমা, তোমার তো 1 সপ্তাহ পর আসার কথা ছিল, তবে আজকে কেন?
মণিমা আর বর্ষার চোখ পড়ে বেডে পড়ে থাকা বিন্দুর দিকে। বিন্দুকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত মেয়েটা কি অবস্থায় ছিল। বর্ণ কিছু বলতে যাবে তার আগে মণিমা গায়ে জোরে বর্ণকে ঠাস করে থাপড় দেয়। বর্ণ গাল ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বর্ষাও ঘাবড়িয়ে যায়, কারণ ওদের মণিমা কখনো ওদের গায়ে হাত দেয়নি, বাবা মার অভাব বুঝতে দেয়নি। আর আজকে কিনা দার গায়ে হাত তুলেছে, তবে এটা হবারই ছিল। দা যা করেছে মোটেও ঠিক করেনি। মণিমা বর্ণের কাছে যেয়ে বলতে শুরু করে, অনেক হয়েছে, আর না। কি পেয়েছিস তুই? নিজেকে হিংস্র জানোয়ারের মতো কাজ করছিস। ছোট্ট একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে তোর বিবেকে বাঁচছে না? আমি ভেবেছিলাম মেয়েটা তোকে তার ভালোবাসা দিয়ে তোর ভেতরে প্রতিশোধের আগুন নিভিয়ে দেবে, কিন্তু এখন দেখছি তুই মেয়েটার জীবনের আরোই নিভিয়ে দিচ্ছিস। কিন্তু আমি তো তা হতে দিব না। তুই মেয়েটাকে এখানে থাকলে মেরেই ফেলবি। ও সুস্থ হয়ে গেলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসবো। ওর বাবার তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তোরা দুজনই খুনি। আগে যদি জানতাম তুই বড় হয়ে প্রতিশোধের নেশায় এইভাবে তোর থেকে 11 বছরের ছোট্ট মেয়ের উপর এইভাবে অত্যাচার করবি, তাহলে আমি তোকে তোর বাবা মা ও পরিবারের সাথে মাটি চাপা দিয়ে আসতাম। বর্ণ এতক্ষণে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওর মধ্যে অনুশোচনা হচ্ছে। ওর মণিমাকে কখনো এই রূপে দেখেনি, আজ নতুন দেখছে। কিন্তু শেষের কথা শুনে বর্ণ আর নিজেকে আটকে রাখতে পারেনি। হন হন করে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে জানে না, তবে ওর কোনো সেন্স নেই। গাড়ি চলছে ফুল স্পিডে। মণিমা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেললো, বুঝতে পারেনি। যখন বুঝলো তখন বর্ণ চলে গেছে। মণিমা কি করবে বুঝতে পারছে না। একদিকে রাগী জেদি বর্ণ, আর অন্যদিকে সরল সোজা মিষ্টি মেয়ে বিন্দু। মণিমা কি পারবে দুই পরিবারের প্রতিশোধের আজ থেকে বর্ণ আর বিন্দুকে রক্ষা করে ওদের স্বাভাবিক জীবন ফিরে দিতে পারবে কি? সব প্রতিশোধের নেশা এখানে শেষ করতে? মণিমা তো আর কাউকে হারাতে চায় না। এটুকু জীবনে সে অনেক কিছু হারিয়েছে। রাতের আকাশে শত শত তারা, সেই তারাগুলোর মাঝে উঠে এক ফালি চাঁদ। চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর, কিন্তু ধরা ছোঁয়া যায় না। আকাশের সব মেঘ কেটে যেমন রোদ উকি দেয়, ঠিক তেমনই রাতের সব অন্ধকার কেটে নতুন সকালের আগমন জানান দেয়। এই সকাল কারো জন্য খুশি নিয়ে আসে, আবার কারো জীবন রাতের অন্ধকারের মতো রয়ে যায়। ঠিক তেমনি আরও একটি রাত কেটে সকালে জানান দিচ্ছে। চারিদিকে পাখির কলরব, কিন্তু জান্নাত মঞ্জিলে এইসব যেন থেকেও নেই। কি করে থাকবে বাড়ির সকলের মধ্যমণি যে আজ অন্যের বাড়িতে? বিন্দু চলে যাওয়ার পর থেকে এ বাড়ির সব সুখ চলে গেছে। বেলাল জামান আকাশকে ডেকে 1 কাপ চা দিতে বলল। আকাশ এসে 1 কাপ চা বেলাল জামানের হাতে ধরে দিয়ে বলে। বেলাল জামান এবার কেঁদে দিয়ে বলে, আকাশ, আমি কিভাবে ভালো থাকি? আমার আদরের মেয়েটা আজ আমার শ্বশুর বাড়ি। আমি কিছুই করতে পারছি না, জানি না আমার মেয়েটা কেমন আছে। আমি কি করে ভালো থাকি আকাশ? আমার ভালো থাকার ঔষধই যে অন্য বাড়িতে। জানি না কিভাবে রেখেছে আমার ছোট্ট প্রিন্সেসকে। মণিমার চোখটা লেগে যায়। কাল সারা রাত জেগে বিন্দুর সেবা করেছে। শ্রাবণ হলো বর্ণ ও বর্ষার কাজিন। ছোটবেলায় তার বাবা মা মারা যায়। নিজের বলে চৌধুরী বাড়ির মানুষ ছাড়া কেউ নেই। লেখাপড়ার জন্য ছোট থাকতে ইউএসএ চলে যায়। আজকে লেখাপড়া শেষ করে দেশে ফিরছে। মণিমা শ্রাবণকে খুব ভালোবাসে। কখনো বর্ণ, বর্ষা ও শ্রাবণকে আলাদা চোখে দেখেনি। বিন্দুর জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো অসুস্থ। ভালোভাবে চোখ খুলে তাকাতে পারছে না। ডাক্তার বলেছে ঠিকভাবে পেশেন্টের ঔষধ ও কেয়ার নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মণিমা বিন্দুকে স্যুপ খাইয়ে দিল। বিন্দু চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা বলে না। মেয়েটা বড্ড অবুঝ ও অভিমানী হবেই না কেন? বয়স তো খুব কম। ধরতে গেলে বর্ষা ও বিন্দু সমবয়সী। ছোটবেলায় দুটোতে একসাথে কত খেলা করতো। বর্ষা ও বিন্দু তো খুব ছোট ছিল, আর সবাই তখন এক বাড়িতে থাকতো। এদিকে বর্ণ, অর্ণ আর শ্রাবণ, তখন ওরা 80 পড়তো। ওরা 3 জন সব সময় এদের পিছে লাগতো, আর বর্ষা ও বিন্দু শুধু কাঁদতো। এসব ভাবতে ভাবতে মণিমা হেসে ফেলে, কিন্তু বেলাল জামানের কথা মনে পড়ে মুখের হাসি বিষ হয়ে যায়। এর মধ্যে ডাক পড়ে কুসুমের।
মণিমা সুপের বাটিটা বেড সাইডে রেখে বিন্দুর মুখ মুছে দিয়ে ওকে শুইয়ে দেয় আর ঘুমাতে বলে। বিন্দু কিছুই বুঝতেছে না, প্রশ্নও করেনি। ও ওর ভাগ্য মেনে নিয়েছে। হয়তোবা ওর ভাগ্যে এই নরকে লেখা ছিল, কিন্তু ও বর্ণকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে পারবে না। মণিমা খুশি হয়ে নিচে চলে যায়। শ্রাবণ এসে মণিমাকে জড়িয়ে ধরে বলে, আমার জুলিয়েট কেমন আসে? রোমিও কি তার জুলিয়েটের খবর নিয়েছে? রোমিও তো তাহলে ভারী অন্যায় করছে। শয়তান ছেলে, নিজের অন্যায় নিজেই স্বীকার করছিস। এতদিন পর মনে পড়লো এই বুড়ির কথা। দেশে এসে একবারও তো আসার প্রয়োজন মনে করলি না। সরি মণিমা, তুমি তো জানো আমি বিদেশে কেন পড়ে থাকতাম। শ্রাবণ, আগের কথা মনে করিস না দাদু ভাই। কুসুম আর দাদু ভাইকে নিয়ে যা, ওর রুম দেখিয়ে দে। মণিমা, কাউকে দেখছি না যে। বড় বাসায় নেই, বসা ঘরেই আছে, আর বর্ণের বউ তার ঘরে। মণিমা কি বলে গেল? বর্ণ বিয়ে করেছে আর আমি জানিও না? ও আগে আসুক বাসায়। বেইমানি কোথায় আমি দেখা করব। সে অনেক কাহিনী, আমি পরে সব বলবো। আগে ফ্রেশ হয়ে ডিনার করে নে, ওর বউ অসুস্থ। শ্রাবণ তার রুমে গেল, কিন্তু আশেপাশে একজনকে খুঁজছিল। রাতে মণিমা আর শ্রাবণ একসাথে ডিনার করলো। বিন্দু অসুস্থ তার রুমে, কিন্তু বর্ষা ও কেন আসেনি? শ্রাবণের মনে প্রশ্ন। রাতে ডিনার ছেড়ে সবাই উঠে গেল যে যার রুমে। বর্ণ এখনো আসেনি। ফোনে ট্রাই করছে, বাট অফ। মণিমা শোয়ার আগে বিন্দুকে দেখে গেল, গায়ে একটু জ্বর আছে। ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল মণিমা তার ঘরে। মণিমার শরীরও তেমন ভালো না। কুসুমকে বলল, বর্ণ এলে খাবার দিতে, আর বিন্দুকে একটু মাঝে মাঝে এসে দেখে যেতে। রাত 2টো। বর্ণ মাতাল হয়ে বাসায় আসে। এসে সোজা তার রুমে যায়। কোনো দিকে না তাকিয়ে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চোখ যায় বেডে শুয়ে থাকা পরীর দিকে। রোগা পাতলা গরনের গায়ে বাসন্তী ও কলাপাতা রঙের শাড়ি। কি সুন্দরী না লাগছে দেখতে ডিম লাইটের আলোয়। আরো বেশি ভালো লাগছে। চোখ দুটো টানা টানা, গায়ের রং দুধে আলতা, লম্বা চুলগুলো মুখের উপরে পড়ে আছে। গোলাপি ঠোঁট যেন বর্ণকে টানছে। বিন্দুর দিকে বর্ণ নেশাগ্রস্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। বিন্দুর জ্বর এসেছে, কিন্তু ও সব দেখছে। বর্ণ বিন্দুর খুব কাছে যায়। বিন্দু চোখ খুলে তাকায়। কিছু বলতে যেও বলতে পারে না, কারণ সে অসুস্থ ছিল। কথা বলার মতো অবস্থায় ছিল না। বর্ণ বিন্দুর এতটা কাছে গেছে যতটা কাছে গেলে দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে যায়। বর্ণবিন্দুর গোলাপি ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভরে নিল। বর্ণবিন্দুর 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে নেয়। বিন্দুর পা দুটো বর্ণের পা দিয়ে আটকিয়ে দেয়। বিন্দু চাইলেও আটকাতে পারল না। বর্ণের ছোঁয়া বিন্দু কেঁপে উঠছে। বর্ণের ঠোঁটচোরা বিন্দুর গলার নিচে তিলের উপরে যায়। একসময় বিন্দুও বর্ণের সাথে তাল মেলালো। বর্ণের ঠোঁটের ছোঁয়া বিন্দুকে পাগল করে দিচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বেডে। কেউ বা নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে নিয়েছে, আবার কেউ বিবেকের কাছে হার মেনে অন্যের ভালোবাসার ছোঁয়ায় সাড়া না দিয়ে থাকতে পারছে না বলে তার কাছে ধরা দিয়েছে। সব মিলে এই চন্দ্রিমায় হার মেনে গেল দুজন দুজনের কাছে। চারিদিকে পাখির কিচিমিচির শব্দ। জানালা ভেদ করে আসছে মিষ্টি রোদ, যা পড়ছে বর্ণের মুখে আর বিন্দুর পিঠে। সকালের মিষ্টি রোদ বর্ণের চোখে পড়তেই একটু একটু করে বর্ণ চোখ খোলার চেষ্টা করছে। বুকের উপরে ভারী কিছু অনুভব করছে, তাকে ভালো করে বোঝার জন্য চোখ দুটো ভালো করে খুলে তাকিয়ে ও নিজেই শকড। এ কি করে সম্ভব? আমি তো কালকে বাড়ি ছিলাম, ড্রিঙ্কস করেছিলাম। তারপর কিছু মনে পড়ছে না কেন? বর্ণ মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরল। মাথাটা কেন জানি ভারী ভারী লাগছে। তারপর নিজের অজান্তেই হাত গেল তার বুকের উপর চুপটি মেরে ঘুমিয়ে থাকা ছোট্ট পরীর দিকে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ তার বুকের উপর। কিন্তু এই মেয়েকেই তো সে এতদিন কষ্ট দিয়েছিল। ক্ষমা করবে কি তার পিচ্চিটা? মনের ভিতর নানান জমানো প্রশ্ন। এসব ভাবতে ভাবতেও ভালোভাবে খেয়াল করে বিন্দুও নিজের দিকে। দুজনের কারো শরীরে কাপড়ের ছিটে ফোঁটাও ছিল না। চাদর দিয়ে তাদের শরীর ঢাকা। বর্ণের আস্তে আস্তে সব মনে পড়ছে। ও নেশার ঘরে কি করে ফেলেছে। যদিও বিন্দু ওর বউ, কিন্তু ও নেশা করা অবস্থায় বিন্দুর মতামত না নিয়ে ও এটা
ঠিক করেনি। নিজেকে নিজেই কাছে ছোট মনে হচ্ছে, অন্য কিছু ভাবতে পারছে না। বিন্দুও নড়ে চড়ে উঠল। একটু সময় নিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সে বর্ণের বুকে। বর্ণকে খুব শক্ত করে ধরে আছে। তারপর নিজের দিকে তাকিয়ে নিজের অবস্থা ও কাল রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে বর্ণের উন্মুক্ত বুকে পড়ে যায়। বর্ণ চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভবে বুঝতে পারছে। বিন্দু চাদর শরীরে জড়িয়ে একবার বর্ণের দিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। বিন্দু যাবার পরে বর্ণ চোখ খুলে এবং তার খুব খারাপ লাগে। সে এমন করতে চায়নি। ও তো শুধু প্রতিশোধ নিতে বিয়ে করেছিল। বিন্দু ওয়াশরুম থেকে গোলাপি রঙের শাড়ি পরে চুলের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। দুজনের চোখাচোখি হয়। বিন্দু চোখ সরিয়ে নেয়। বর্ণ এক ধ্যানে বিন্দুর দিকে তাকিয়ে থাকে। বিন্দু চুলগুলো মুছে রেডি হয়ে নিচে চলে যায়। বর্ণ বিন্দু যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিন্দুকে নিচে নামতে দেখে মণিমা বলে উঠল, এ কি, তুমি নামছো কেন বৌমণি? তুমি তো অসুস্থ। তোমার খাবার আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিব, তুমি উপরে যাও। মণিমা, আমি ঠিক আছি। সারাদিন রুমে থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ব। বলে বিন্দু ডাইনিং টেবিলের দিকে যায়। চোখ পড়ে বসে থাকা 27 কি 28 বছর বয়সী একটি ছেলের দিকে। ছেলে বললে ভুল হবে, যুবকের দিকে। মণিমা, এই ছোট্ট পুতুলটি কে গো? এটা তো বর্ণের বউ। পুতুল ভাবি, আমি কিন্তু তোমার বড় দেওয়ার, বুঝলে? বিন্দুর অস্বস্তি ফিল হচ্ছে তার মধ্যে। উপর থেকে বর্ণ নেমে আসে। বর্ণকে দেখে শ্রাবণ দৌড়ে তাকে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে নেয়। শালা বিয়ে করলি অথচ আমায় একটিবারও বলার প্রয়োজন মনে করলি না? ভাই, ঠিক তা না, হঠাৎ করেই হয়ে গেল। তুই কখন এলি? আমি তো কাল রাতে এসেছি। আমি চাইছিলাম তোকে সারপ্রাইজ দিতে, তার আগে আমি নিজেই সারপ্রাইজ পেলাম। আসলে নানা টেনশনে তোকে বলতে ভুলে গেছি। ভুল না বল, সময় পাসনি। এত সুন্দর বউকে সময় না দিয়ে কি আমায় দিবি? এত সুন্দর বউ রেখে কি ঘুম হয় তোর? ওদের কথা চলছে। বিন্দু মণিমার কাছে বসে আছে। মণিমা বলে, অনেক কথা হলো, এবার খেতে এসো বর্ণ। শ্রাবণ। কুসুম উপরে যেয়ে বর্ষাকে ডেকে নিয়ে আসে। বর্ষার কথা শুনে শ্রাবণের বুকের ভিতর কেমন জানি করে ওঠে। সবাই খেতে বসে। বর্ষাও এসে যায়, কিন্তু ও আজকে অন্য দিনের মতো কথা বলছে না। চুপচাপ খেয়ে উঠে যায়। মণিমার আদেশ বিকালে সবাই একসাথে ঘুরতে যাবে। বর্ণ, বর্ষা, বিন্দু ও শ্রাবণ। তাই সবাই খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। বিন্দু ওর রুমে না যেয়ে বর্ষার রুমে যায়। বিন্দু যেয়ে দেখে বর্ষা শুয়ে আছে। 5টায় বর্ণ ও শ্রাবণ গাড়িতে ওয়েট করছে বর্ষা ও বিন্দুর জন্য। বর্ষা ও বিন্দু দুজন রেডি হয়ে গাড়ির কাছে আসে। বর্ণের চোখ আটকিয়ে যায় বিন্দুকে দেখে। বিন্দু কালো রঙের জামদানি পরেছে। হালকা মেকআপ, লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। শরীরে হালকা গহনা, সব মিলে এক অপরূপকে দেখছে বর্ণ। এদিকে শ্রাবণ সামনে তাকিয়ে দেখে বর্ষা লাল রঙের লং জামা পরে এসেছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। দুজনের চোখাচোখি হওয়ায় দুজন চোখ নামিয়ে নেয়। শ্রাবণ বর্ণকে হালকা ধাক্কা দেয়। ওর ঘোর কেটে যায়। বর্ণ ড্রাইভিং সিটে বসে, তারপর বিন্দু পিছনে, শ্রাবণ ও বর্ষা। ওর একটা নদীর পাড়ে যায়। বিন্দু নদী দেখে এগিয়ে যায়। পিছনে বর্ণও যাচ্ছে। এদিকে বর্ষা ও শ্রাবণ দাঁড়িয়ে আছে। এদিকে বিন্দু ও বর্ণ দুজন দুপ্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। বিন্দু বলছে না রাগে ভয়ে, আর বর্ণ ও যা করেছে এতে করে বিন্দুর সাথে কথা বলতেও ও লজ্জা করছে। বর্ণ, বিন্দু, বর্ষা ও শ্রাবণ একসাথে নদীর পাড়ে এসেছিল ঘুরতে। বিশেষ করে বর্ণের আচরণে বিন্দুর মন ভীষণ খারাপ। সেই জন্য বর্ণ বিন্দুকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যাতে করে বিন্দুর মন ভালো হয়ে যায়, কারণ বিন্দু নদী ভীষণ পছন্দ করে। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে থাকতে হঠাৎ চোখ পড়ে পাশ দিয়ে যাওয়া বৃদ্ধ লোকের দিকে, যে কিনা 7 তালি দেওয়া ড্রেস পরে একটা থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। লোকটা তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু বর্ণের কেন জানি লোকটাকে খুব চেনা চেনা লাগছে। লোকটা লাঠি ধরে হাঁটছে। সম্ভবত একটা পায়ের সমস্যা। চোখেও ঠিক মতো দেখতে পারছে না। মাথার চুলগুলো বড়, অনেক দিন ধরে না কাটলে যেমন হয়। তাছাড়া লোকটার দাড়িও অনেক বড়। লোকটি বর্ণের কাছে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাহেব, একটু টাকা দিন না সাহেব, অনেকদিন ধরে কিছু খাইনি। আপনি আকবর চাচা না?
লোকটি বর্ণের কথা শোনা মাত্রই হাতের টাকা নিচে ফেলে দিয়ে ওই নোংরা পা দিয়ে খুঁড়তে খুঁড়তে দৌড় দেয়। যদিও বেশি দূর যেতে পারেনি, কারণ ওর দৌড় আর স্বাভাবিক মানুষের হাঁটা একই কথা। বর্ণ তার আগেই লোকটিকে ধরে ফেলে। লোকটি কিছু একটা বলতে চাইছিল বর্ণকে, তার আগেই পাশ থেকে কেউ গুলি করে পালিয়ে যায়। বর্ণ চিল্লিয়ে ওঠে। না। বর্ণ দেখে একটা ছেলে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। বর্ণ জনিকে ফোন দিয়ে বাইকের নাম্বার দেয় এবং ধরার জন্য ঠিকানা দেয়। এদিকে শ্রাবণ ও বর্ষা দুজন পাশাপাশি হাঁটছিল, যদিও হাত ধরে না, তবু অনেক কাছে। হঠাৎ করে গুলির আওয়াজ ও বর্ণের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে সেদিকে যায়। বিন্দুরও একই অবস্থা। তারা এসে দেখে একটি অচেনা বৃদ্ধ লোক গুলি খাওয়া অবস্থায় নিচে পড়ে আছে। তার পাশে বর্ণ লোকটিকে ধরে আছে। লোকটি বর্ণকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কে উনি, আর এই অবস্থা কি করে হলো বর্ণ? শ্রাবণ, এখন এসব বলার সময় নেই। তুই চাচাকে ধর, হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো বাঁচানো যাবে না। বর্ণ শ্রাবণ দুজন লোকটিকে গাড়িতে নিয়ে যেয়ে বসিয়ে দেয়। শ্রাবণ ড্রাইভিং সিটে, পিছনে লোকটি ও বর্ণ। বর্ণ বিন্দু ও বর্ষাকে ড্রাইভারের সাথে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়। বিন্দু ও বর্ষা ভয়ে অন্যরকম হয়ে গেছে। গ্যাংস্টারের বউর এমন অবস্থা, কিন্তু আকবর চাচাকে যে করেই হোক সুস্থ রাখতে হবে। উনি চৌধুরী মঞ্জিলের পুরনো চাকর, সব বলতে পারে। এই লোক সব খুনের সাক্ষী, সে সব পাপের সাক্ষী। শ্রাবণ, তুই তখন বলছিলি না লোকটিকে দেখ ভালো করে, উনি আকবর চাচা, যিনি আমাদের স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো। শ্রাবণ অবাক হয়ে বর্ণের দিকে তাকায় ও বলে, তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম শত্রুদের ধরতে। তুই আমার সাহায্য না করলে আমি কিছুতে এতদূর এগিয়ে আসতে পারতাম না। চুপ কর, বেশি কথা সবসময়। শ্রাবণ ও বর্ণ মিলে আকবরকে হসপিটালে অ্যাডমিট করা, যদিও তারা বলেছিল এটা পুলিশ কেস, তবুও বর্ণকে এদেশের এমন কেউ নাই যে চেনে না। বর্ণের ভয়ে লোকটিকে অ্যাডমিট করে। তারা ওটির সামনে দাঁড়িয়ে আছে। বর্ণ তার মণিমাকে ফোন করে সব জানায়। মণিমাও অবাক হয়ে যায়, কারণ এত বছর পর আকবর যাকে ঘিরে রয়েছে দুই পরিবারের সব শান্তির বাণী। মণিমার চোখে পানি আসে। তিনি চোখ মুছে হসপিটালের ঠিকানা নিয়ে চলে যায়, কারণ তাকে যে জানতেই হবে সেই দিন কি এমন হয়েছিল, আর তা একমাত্র বলতে পারবে আকবর। হ্যাঁ, আকবরই বলতে পারবে। এদিকে বিলাল জামানের অবস্থা খুব খারাপ। মেয়ের চিন্তা তো আছেই, তার মধ্যে বর্ণ তার সমস্ত ফ্যাক্টরি, ব্যবসা, যাবতীয় সব কিছু নিজের নামে লিখে নিয়েছে আর হুমকি দিয়েছে যদি পুলিশের কাছে মুখ খুলে তার নয়নের মণি বিন্দুকে খুন করবে। বিলাল জামানের কাছে তার মেয়ের চেয়ে কোনো কিছুই বড় না। তিনি কিন্তু বর্ণকে এর শাস্তি পেতেই হবে। উপরে একজন রয়েছে, তিনি দিবেন এই অপরাধের শাস্তি। বিলাল জামানের প্রেশার, সুগার সব কিছু বেড়ে গেছে। ডক্টর খুব খারাপ অবস্থার কথা বলে গেছে, কিন্তু বর্ণ যে তার কাছে থেকে সব কিছু কেড়ে নিয়েছে, শুধু বাকি আছে এই বাড়িটা, এটাও বলেছে এই বাড়িও নিয়ে নিবে। এসব ভাবতে ভাবতে বিলাল জামানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বর্ষা ও বিন্দু খুব ভয় পেয়েছে। তারা দুজন একসাথে বর্ষার রুমে ঘুমিয়ে গেছে, কিন্তু বিন্নুর মনে উকি দিচ্ছে নানা অজানা রহস্য, যার সমাধান আছে মণিমার কাছে। সত্য কখনো চাপা থাকে না, তাই চাপা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই। সত্য তো একদিন সময়ের সাথে সাথে সবাই জানবেই, হয়তো কিছু সময় পর। ঠিক তেমনি দুই পরিবারের খুনের পিছনে ঘটে যাওয়া ঘটনাটা সবাই জানবে। তার আগেই বর্ণ বিন্দুদের পরিবারের প্রতিশোধ নিতে শুরু করে দেয়, যা দু পরিবারের মাঝে নিয়ে আসে শোকের ছায়া। বর্ণ যদি আর একটু সময় ওয়েট করতো, তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতো না, কিন্তু বর্ণ সেটা করেও বেলাল জামানের থেকে সর্বশেষ আশ্রয়স্থলটুকু কেড়ে নেয়, তাকে রাস্তায় নামিয়ে দেয়। বেলাল জামান যাবার আগে বলে যায়, সত্যটা জানলে তুমি আফসোস করবে। তুমি যতই ক্ষমা চাবার চেষ্টা করো না কেন, তোমায় কেউ ক্ষমা করবে না। তুমি একা হয়ে যাবে, তোমার চারিদিকে অন্ধকার দেখবে। তুমি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো, ঠিক তেমনই তুমি একদিন আমার জায়গায় আসবে। সেদিন হাজার চেষ্টা করলেও পথ খুঁজে পাবে না।
একদিন তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, ঠিক তেমনই তোমার কাছে থেকেও তোমার সন্তানকে কেড়ে নিবে। উপরে একজন আছে বর্ণ, তাকে অন্তত ভয় করো। বর্ণ শুধু চোখের পানি ফেলছে আর বেলাল জামানের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। আটকাতে চেয়েও পারেনি, কারণ সে যে তার পরিবারে খুনি। কিন্তু আজ বেলাল জামানের কথাগুলো অদ্ভুত এবং কেমন জানি ছিল। বারবার মনে হয়েছে মানুষটির কথাগুলো সত্য বলছে, কিন্তু এতদিন তো আমি জেনে এসেছি উনি খুনি। আমি কোনো ভুল করছি না তো? হ্যালো জনি, বেলাল জামান এইমাত্র এখান থেকে বেরিয়ে গেল। তোমরা নজর রাখো ওনার উপর, সকল ইনফরমেশন আমার চাই। বর্ণ কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে, যেখানে আছে আকবর চাচা। সময় মনে হয় যেতে চায় না, এমন অবস্থা বর্ণের। আর মাত্র 24 ঘন্টা বাকি আকবর চাচার জ্ঞান ফেরার। বর্ণের যে সকল রহস্যের সমাধান চাই, কারণ ওর ধারণা মিথ্যা হলে নির্দোষ একটা ফ্যামিলির উপর অবিচার করা হবে, যা বর্ণ কিছুতেই মেনে নিতে পারবে না আর নিজেকেও ক্ষমা করতে পারবে না। আকবর চাচাকে দেখে ডক্টরের সাথে কথা বলে বর্ণ রাত্রে বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সেখানে মণিমা, বিন্দু, শ্রাবণ ও বর্ষা বসে থেকে গল্প করছিল। বর্ণ সেখানে যে অ্যাড হয়। একবার বিন্দুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বিন্দুকে আজ বউ বউ লাগছে। ফিরোজা রঙের একটা সুতি শাড়ি পরেছে, মাঝখানে সিঁথি করা আর কিছু স্বর্ণের অলংকার। সব মিলিয়ে তার পিচ্ছি বউ মনে হচ্ছে। বর্ণ অনুমতি পেয়ে তার প্রিয়তমাকে নিয়ে পাড়ি জমায় ভালোবাসার অন্য জগতে। আকাশে পূর্ণ চাঁদ। দুজন মানুষ মেতে গেছে তাদের অপূর্ণ ভালোবাসায়। পাওয়া না পাওয়া প্রতিশোধ সব একদিকে রেখে মেতে উঠেছে তাদের এক হয়ে যাওয়ার লড়াইয়ে। পরম আবেশে দুজন দুজনের কাছে ধরা দিচ্ছে। বিন্দুও বেশ সাড়া দেয়। সব বাধা পেরিয়ে বর্ণ আর বিন্দু আবার এক হয়ে যায়। তারা ভালোবাসার অতলে ডুবতে থাকে। এই যেন এক সুখেরই অন্য ভুবন।